3-4 কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের অফার পাই, সেখানে আমি ওটা রিজেক্ট করে দিছি। এত কিছু থাকতে কেন আপনার মনে হইলো যে আমি এর থেকে কি করি? আপনি ম্যানিফেস্টেশন বলেন, ল অফ অ্যাট্রাকশন বলেন, সব কিছুর মূলে থাকে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম। একজন অ্যাডাল্ট পারসন সে যদি তার ব্রেন ডেভেলপ করতে চায় তাহলে সেটার জন্য তার কি প্রসেস বা তার কি স্টেপ হইতে পারে? ক্ল্যারিটি ক্রিয়েটস কনফিডেন্স, কনফিডেন্স ক্রিয়েটস অ্যাকশন, দেন অ্যাকশন ক্রিয়েট দ্য রেজাল্ট। ক্যারিয়ারে সাকসেসফুল হইতে হলে 3টা জিনিস আপনার জন্য মাস্ট। এক্সপার্ট হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3, আপনার ওই কাজটা থেকে ভালো পরিমাণ টাকা পয়সা পাইতে হবে। এমন কি কি কাজ আছে যেগুলো থেকে দূরে থাকলে আমাদের ব্রেন ড্যামেজ কম হবে? আপনি যদি ব্রেইনকে আসলেই ইয়াং রাখতে চান বা হেলদি রাখতে চান, 4টা সি এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চ্যালেঞ্জ, কাম। ব্রেইনের ডেভেলপমেন্টে বা ব্রেইনে এমন কোনো ফাংশন আছে যেটা টিউনিং করে বা ওই সুইচ অন করে দিলে আমি এই স্ট্রেস থেকে রিলিফ পেতে পারি? আপনাকে প্রতিনিয়ত ব্রেইনকে চ্যালেঞ্জ দিতে হবে। যদি আমি কোনো চ্যালেঞ্জ খুঁজে না পাই তখন কি করে? আমরা তো বেশিরভাগ ইনফরমেশন নেই আমাদের স্ক্রিনের মাধ্যমে, আমরা আসলে কখনোই লজিক্যাল হয়ে ডিসিশন নেই। সফল হয় ওই ব্যক্তি যে ব্যক্তি এইটা জানে তার কি কি করতে হবে না। যেই মানুষটা জানে না যে সে জানে না, হি ইজ আ ডেঞ্জারাস পারসন। যারা কম জানে বা কম স্কিল তারা ভাবনায় যে তারা অনেক এক্সপার্ট। আপনার সার্কেল কিভাবে আপনার ব্রেনকে শেপ করে আপনার নিজের কোনো আইডিয়া নেই। ঈদের সময় সব দোকানপাট বন্ধ, আমি 10 টাকার একটা নাটি বিস্কুট খেয়ে এরপরে মিটিংয়ে ঢুকছি, দেন ওইখান থেকে 10 টাকা গেছে। আসসালামু আলাইকুম। আজকের এই পডকাস্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আমরা সবসময় কথা বলি বিজনেস ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কিন্তু আজকের কথাটা তার একটু বাইরে যেও যে বিষয়টি নিয়ে হবে সেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করব একজন সার্টিফাইড নিউরোসায়েন্স কোচের সাথে, যিনি কিনা আমাদের বিজনেস ডেভেলপমেন্টে, ফিজিক্যাল ডেভেলপমেন্টে কিভাবে ব্রেইনের প্রভাব আছে, কিভাবে ব্রেনকে কন্ট্রোলে নিয়ে নিজের বিজনেসকে গ্রো করা যায়, মেন্টালি ডেভেলপমেন্ট আনা যায় এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টও তার সাথে সাথে আসে। সো আমি মনে করি আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা একজন এন্টারপ্রেনার বা স্টুডেন্ট, আপনি যেই পর্যায়ে থাকেন না কেন আপনার জীবনে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের অনেক বেশি গুরুত্ব। সো আজকে আমরা তার স্টেপ বাই স্টেপ প্রসেস শেখার চেষ্টা করব, কিভাবে আসলে ব্রেনকে আমরা ডেভেলপ করতে পারি, কিভাবে ব্রেনকে ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও বেশি সুন্দর করতে পারি। ওয়েলকাম ইশতিয়াক সাকিব। আমি একটা প্রশ্ন করব আপনার পরিচয় দেওয়ার আগেই, এত কিছু রাখতে আপনার কেন মনে হলো যে আসলে ব্রেন ডেভেলপমেন্ট করা প্রয়োজন? সত্যিকার অর্থে আমি বেশ কয়েক বছর ধরে, প্রায় 5-6 বছরের মতো একাডেমিক স্টুডেন্ট পড়াতাম, এবং ওই জায়গাটাতে গত 2 বছর 2023 এবং 24 সাল মিলিয়ে আমি মোটামুটি প্রায় 580-এরও বেশি স্টুডেন্টকে সরাসরি মেন্টরিং করি। সো আমি যখন ওদেরকে মেন্টরিং করতে যাই, ওদের লাইফের যত প্রবলেম আছে, একাডেমিকের বাইরেও লাইফে যে প্রবলেমগুলো ফেস করে, তো আমি ওগুলোর প্রবলেম নিয়ে যখন আসলে অ্যাওয়ার হই, তখন আমি দেখতে পাই আসলে আমাদের লাইফটা তো পরিচালিত করে আসলে ব্রেইন। বিকজ আমরা যে সৃষ্টির সেরা জীব, তার মেইন কারণই হচ্ছে কি আমাদের ব্রেইন। বাট আমাদের প্রত্যেকটা প্রবলেম ব্রেন রিলেটেড, এটা আমি বুঝতে পারি। আমার সবসময় নিউরো সায়েন্সের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, তো আমি গাইডলাইন ভিডিওগুলো ওইভাবেই বানাইতাম, একটু সাইন্টিফিক টাইপের। তো ওই জায়গা থেকে ইন্টারেস্ট কাজ করা এবং স্টুডেন্টদেরকে যাতে আরও বেশি হেল্প করা যায় ইফেক্টিভলি, তখন আমি আসলে ওই উদ্দেশ্যটা নিয়ে, মেনলি উদ্দেশ্য ছিল কিন্তু স্টুডেন্টদেরকে হেল্প করা, যে ওদের প্রবলেমগুলো যেহেতু বেসিক্যালি ওই রিলেটেড, আমি এই উদ্দেশ্যটা নিয়ে নিউরো সায়েন্স কোচ হওয়ার জন্য পড়াশোনা স্টার্ট করি। যখন আমি পড়াশোনা করতে যাই, তখন আমি দেখি যে শুধু স্টুডেন্ট না, সব প্রফেশনের মানুষের, এভরি ইন্ডিভিজুয়ালের আসলে ব্রেইনটাকে প্রপারলি ইউজ করতে পারলে সে তার ফুল পটেনশিয়ালটা মিট করতে পারবে। উইদাউট দিস ওয়ান সে আসলে তার ফুল পটেনশিয়াল রিচ করতে পারবে না। তখন আমি ডিসিশন নেই যে আমি আসলে সবার জন্যই ব্রেন ট্রেনিং বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। আচ্ছা, ব্রেন ডেভেলপমেন্ট আসলে ওই ওয়ার্ডটা বা নিউরো সায়েন্স, যেমন আমরা মার্কেটিংয়ের জন্য নিউরো মার্কেটিং একটা নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস হচ্ছে, দ্যাটস মিন আপনি আপনার কাস্টমারের ব্রেইনে ঢুকে কীভাবে মার্কেটিং করতে পারেন, কাস্টমারের ব্রেইনের জায়গাটা দখল করতে পারেন। এবং আমরা রিসেন্টলি দেখতেছি ইলন মাস্ক সহ বিভিন্ন কোম্পানি আসলে এই নিউরোলিঙ্ক বা নিউরো সায়েন্স এই ব্যাপারগুলোর উপর ইনভেস্ট করতেছে এবং কাজ করতেছে। তো ওইখান থেকে আসলে আপনার কি মনে হয় যে একজন মানুষ যে অ্যাজ ইউজুয়াল সে কি চাইলেই তার ব্রেন ডেভেলপ করতে পারে? বা যেমন আমরা শুনছি সবসময় আগে যে বাচ্চারাদের ব্রেন ডেভেলপমেন্টের হয়, বাট একজন অ্যাডাল্ট পারসন সে যদি তার ব্রেন ডেভেলপ করতে চায় তাহলে সেটার জন্য তার কি প্রসেস বা তার কি স্টেপ হতে পারে? ব্রেন ডেভেলপমেন্টে একটা টার্ম আছে নিউরোপ্লাস্টিসিটি। ওকে, নিউরন দ্যাট ফায়ার্স টুগেদার ওয়ার টুগেদার। সো আপনি আপনার ব্রেইনকে যে কোনো সময় শেপ দিতে পারেন, অ্যান্ড এটাকে বেসিক্যালি নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। ইউ ক্যান চেঞ্জ এনিথিং অ্যাট এনি টাইম অ্যাট ইউর ব্রেইন। আপনার বলা প্রত্যেকটা কথা, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, কারণ ব্রেইনের কোনো মরালিটি নাই, ওর কোনো রিলিজিয়ন নাই যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা কি। ইট ডাজেন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমরা তো বেশিরভাগ ইনফরমেশন নেই আমাদের স্কিনের মাধ্যমে, দেন চোখ এবং কান। যতভাবে আমরা ব্রেনে ইনপুট দেই না কেন, ব্রেন প্রত্যেকটা ইনপুট আসলে প্রসেস করে এবং তারপরে ও হচ্ছে কি একটা ওইটাকে একটা গুছানো ডাটা হিসেবে প্রেজেন্ট করে। আপনি যেটা বললেন যে সবাই এখন বিজনেস নিউরো মার্কেটিংয়ের যে কথাটা বললেন,
মানুষের ব্রেইন সব সময় বায়াসড থাকে। আমরা যতই চিন্তা করি যে আমরা আসলে লজিক্যাল হয়ে ডিসিশন নিতেছি, আমরা আসলে কখনোই লজিক্যাল হয়ে ডিসিশন নেই না। আমরা তো ডিসিশন নেই ইমোশনালি। এক্স্যাক্টলি। এবং ইমোশনালি না হলেও কোনো না কোনো বায়াস সেখানে অলওয়েজ কাজ করে। আমি আপনাকে একটা রিসার্চ ডাটার কথা শেয়ার করি। এটাকে বলা হয় থিন স্লাইসিং। যেটা করা হয় একটা ইউনিভার্সিটিতে কিছু মানে কয়েকজন টিচারের ক্লাস রেকর্ড করা হয়। ক্লাস রেকর্ড করে তার থেকে 6 থেকে 10 সেকেন্ডের একটা ক্লিপ নেওয়া হয় এবং ওই ক্লিপে কোনো সাউন্ড ছিল না, এবং সেটা বিভিন্ন স্টুডেন্টকে দেখানো হয় যারা ওই টিচারের ক্লাস কখনোই করে নাই, এবং তাদেরকে কোশ্চেন করা হয় এই টিচার সম্পর্কে তোমার আসলে মতামত কী? সে কি অ্যারোগেন্ট, সে কি কনফিডেন্ট, নাকি সে খুব স্ট্রেসড? তো দেখা যায় ওই যে নন স্টুডেন্ট যারা ছিল, ওই টিচারের ক্লাস কখনো সরাসরি করে নাই, মিউটেড ক্লিপ মাত্র 10 সেকেন্ডের ক্লিপ দেখে ওরা যে মতামত দেয়, আর ওই টিচারের যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট ছিল, যারা দিনের পর দিন মাসের পর মাস ক্লাস করতেছে, তাদের মতামত একই। সো এইখান থেকে প্রমাণিত হয়, যেটা রিসার্চাররা ফাইন্ড আউট করতে পারে, ফার্স্ট ইমপ্রেশন আসলেই ম্যাটার করে। এবং মানুষ, ধরেন আপনাদের একটা এজেন্সি আছে, এখানে একজন ক্লায়েন্ট ঢোকার পরে আপনারা তার সাথে কেমন বিহেভ করতেছেন, কী ধরনের ট্রিটমেন্ট দিতেছেন, ওইটাতেই সে ডিসিশন নিয়ে ফেলবে সে আপনাদের থেকে সার্ভিস নিবে কি নিবে না। ঠিক একইভাবে কোনো এন্টারপ্রেনার বা উদ্যোক্তা যদি আসলে তার প্রোডাক্ট সেল করতে যায় কারো কাছে, সে কীভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করতেছে, জাস্ট প্রথম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই তার ব্রেন বায়াসড হয়ে যায়। সে কিন্তু এখনও লজিক্যালি চিন্তা করে নাই যে ওরা এইভাবে কথা বলতেছে, ওরা এইটা করতেছে না। ওভারঅল সেট আপটা উনি যেই জিনিসটা সেন্স করতে পারতেছে, পারসেপশন যেটা ক্রিয়েট হবে জাস্ট ফার্স্ট 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে, ওইটার উপরে ওনার ব্রেন অলরেডি বায়াস থাকে, পরে উনি হচ্ছে ওইটার উপরে বেস করে ডিসিশনটা নেয়। সো এই জায়গা থেকে ডেফিনেটলি আপনার যে ডিসিশন মেকিংয়ে ব্রেন অবশ্যই কাজ করে এবং আমরা বায়াসড থাকি। তো এই ডেভেলপমেন্ট করার প্রসেসটা আসলে কি? ডেভেলপমেন্ট করতে হলে ডেফিনেটলি ইউ নিড আ মেন্টর, অথবা আপনার একটা কমিউনিটিতে যেতে হবে, ডেফিনেটলি ব্যবস্থা নিতে হবে। দেখেন, আমরা একটা জিরাফ দেখা যায় যে, একটা তিমির কথা যদি আমি বলি, তিমির বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ও কিন্তু জন্মের সাথে সাথে সাঁতার কাটতে পারে। জিরা বা অন্যান্য পশু পাখির ক্ষেত্রে সেম, ওরা হাঁটা শুরু করে দেয়, দৌড়ানো শুরু করে দেয়। বাট মানুষ কি সেটা আসলে পারে না। আমরা হাঁটা শিখি অন্যের হাত ধরে, কথা বলা শিখি অন্যের কথা শুনে, যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের সব কিছুই অন্যের সাহায্য নিয়ে শিখতে হয় এবং তার জন্য ইফোর্টস দিতে হয়, সময় দিতে হয়। সেমভাবে আমরা যদি আমাদের ব্রেইনের ফুল পটেনশিয়ালটা ইউজ করতে চাই বা ইউটিলাইজ করতে চাই, আমাদেরকে ওটা শিখতে হবে যে কীভাবে এটা করতে হয়। এবং আমি প্রিটি শিওর আজকের পডকাস্টটা যারা লাস্ট পর্যন্ত দেখবে, তারা অনেক কিছু আমি তাদেরকে সেই ফ্লেভারটা দিতে পারবো। না, লাইক এস আমি ধরলাম যে একজন মেন্টর লাগবে, এটা তো একটা গড়কর্তা কথা হইতে পারে। যদি আমি একটু আরেকটু ডিপ ডাউনে যাওয়ার চেষ্টা করি, আমি ধরে নিই আপনি আমার মেন্টর, আপনি আমাকে হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট ট্রেন করাবেন, তাহলে আপনি আসলে আমার সাথে করবেন কি? প্রথমত কথা হচ্ছে, আমাদের আসলে ক্ল্যারিটি যদি থাকে, ধরেন আপনি যদি বিজনেস মেন্টরিংয়ের জন্য আমার কাছে আসেন, এখানে আপনাকে আমার আগে জানতে হবে আপনি বিজনেসে আসলে পার্টিকুলারলি কী অ্যাচিভ করতে চান, কোন এইমটা হচ্ছে গিয়ে আপনার আছে, কোন গোলটা আপনি অ্যাচিভ করতে চান। কারণ ওইটাতে যদি আপনার ক্ল্যারিটি থাকে, দেন আপনি আসলে আগাইতে পারবেন। একটা কথা আছে যে ক্ল্যারিটি ক্রিয়েটস কনফিডেন্স, কনফিডেন্স ক্রিয়েটস অ্যাকশন, দেন অ্যাকশন ক্রিয়েট দ্য রেজাল্ট। আপনার অনেক নলেজ আছে, আপনি অনেক কিছু শিখছেন ফ্রিতে ইউটিউব থেকে, বাট আপনার আসলে কোনো রেজাল্ট নাই। সো নলেজ ডাজেন্ট গিভ ইউ দ্য রেজাল্ট, অ্যাকশন গিভস ইউ দ্য রেজাল্ট। অ্যাকশনের জন্য কী প্রয়োজন? কনফিডেন্স। কনফিডেন্সের জন্য কী প্রয়োজন? ক্ল্যারিটি। এখন ক্ল্যারিটি কে দিবে? ওই ফিল্ডে, আপনি যে ফিল্ডে সাকসেসফুল হইতে চাইতেছেন, ওই ফিল্ডে যে মানুষটা অলরেডি সাকসেসফুল হয়েছে বা যার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, ওই মানুষটা আপনাকে ক্ল্যারিটি দিতে পারবে যে কোন প্ল্যানে আপনি আগাইলে আপনি সাকসেসফুল হইতে পারবেন। এটা নিয়েও একটা রিসার্চ আছে, এটাকে বলা হয় গোল গ্রেডিয়েন্ট ইফেক্ট। ক্লার্ক হাল নামে একজন সাইকোলজিস্ট, উনি একটা রিসার্চ করেন। উনি ইঁদুরদেরকে একটা ধাঁধার মতো জায়গায় ছেড়ে দেন, তো ইঁদুর ওই ধাঁধার মধ্যে যখন হাঁটা স্টার্ট করে, তখন দেখা যায় ওদের গতি খুব স্লো থাকে এবং ধাঁধার শেষ প্রান্তে খাবার রাখা ছিল। যেই মুহূর্তে ইঁদুরগুলো খাবারটাকে দেখতে পায়, এখন কিন্তু ওদের ক্ল্যারিটি আছে যে ওরা কী জন্য ওই দিকে দৌড়াবে, খাবারের জন্য। হঠাৎ করে ওদের স্পিড বেড়ে যায়। সো ক্ল্যারিটি ছিল দেখে তার কিন্তু স্পিড বেড়ে গেছে, কারণ এতক্ষণ সে ছোটাছুটি করতেছিল ধাঁধার মধ্যে, কোন দিকে যাবে, কেন দৌড়াচ্ছে, ছেড়ে দিছে, দৌড়াচ্ছে। যেই মোমেন্টে সে খাবার দিছে, মানে খাবার দেখছে, তার স্পিড বেড়ে গেছে। ক্ল্যারিটি পাওয়ার কারণে তার অ্যাকশনটা বেড়ে গেছে। আমি ক্ল্যারিটি পেলাম, এখন ক্ল্যারিটি কি আমার ব্রেন অটোই কাজ করবে, নাকি এটার জন্য কোনো ট্রেনিং বা কোনো প্রসেস আছে? ক্ল্যারিটি অটো কাজ করবে বলতে কি, আপনি যেই ফিল্ডে সাকসেসফুল হইতে চান, মেন্টর আপনাকে ওই ফিল্ডের জন্য ক্ল্যারিটিটা দিবে। সো আপনি ওই ওয়াইজ হচ্ছে কি আপনাকে আসলে কাজ করতে হবে। এখন আপনি যদি আরও ব্রেইনকে প্রপারলি ইউটিলাইজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কাস্টমার সাইকোলজি, কাস্টমার কী বায়াসড হয়ে ডিসিশন নেয়। যেমন আমি আপনাকে একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হচ্ছে লস অ্যাভারশন থিওরি। মানুষ, আপনাকে আমি বললাম যে ফার্দি ভাই আপনাকে আমি 10 টাকা দিব, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে গিয়ে আপনার থেকে আমি 10 টাকা নিয়ে নিব। অ্যামাউন্ট কিন্তু একই, অ্যাকচুয়ালি মানুষ হারানোটা বেশি ভয় পায়।
যে আমাকে 10 টাকা দিয়ে দিতে হবে। সো আপনি যখন কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন, আপনাকে তাকে কস্ট অফ ইনঅ্যাকশন বলে দিতে হবে, যে আপনার প্রোডাক্ট না কিনলে তার কি তার ক্ষতি কি হইতে লস পারে। হবে বা কি ক্ষতি হইতে পারে। সো এই যে কস্ট অফ ইনঅ্যাকশনটা, এটা তার কাছে এক ধরনের ক্ষতির মতো মনে হয়। মানুষ সবসময় লস করতে আসলে ভয় পায়। এক্স্যাক্টলি, প্রাপ্তির থেকে এই গোল গ্রেডিয়েন্ট ইফেক্টের লস অ্যাভারশন থিওরির এটাই হচ্ছে কি ইয়াটা ছিল, যে মানুষ প্রাপ্তির থেকে সেম অ্যামাউন্টই কিন্তু, বাট প্রাপ্তির থেকে ক্ষতিটাকে বেশি ভয় পায়। এই জন্য তখন সে তো নিজেকে আমরা save করতে মার্কেটিংয়েও চায়। দেখা যায় যে এই বিষয়গুলোকে অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। যেমন Exactly. আপনি এত টাকা আপনার বিজনেসে গ্রোথ আনবেন ভার্সাস আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো না করেন, তবে আপনি হ্যাঁ, আপনার হ্যাঁ। বিজনেসের লসের সম্মুখীন হবেন। Yeah. এই জিনিসটা খুব দারুণভাবে কাজ করে আমরা যখন কাজ করছি। এতক্ষণ এই পর্যন্ত আমি আপনাকে যা বলছি ওটা ছিল বিজনেসে আমাদের ব্রেইনের জিনিসগুলো আসলে কিভাবে কাজে লাগে। বাট এখন আমি যেটা আপনাকে বলবো, আপনার অ্যাকুরেট কোশ্চেনটা যেটা ছিল যে নিজের নিজের brain ব্রেইনটাকে কিভাবে আমরা নিজে কিভাবে develop ডেভেলপ করা করতে পারি। এই ক্ষেত্রে আসলে ব্রেইনকে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ দিতে হয়। যেই লটা আপনাকে প্রথমে বলছিলাম যে হেবস ল বলা হয় এটাকে, নিউরন দ্যাট ফায়ার্স টুগেদার ওয়ার্স টুগেদার। সো আপনাকে প্রতিনিয়ত ব্রেইনকে চ্যালেঞ্জ দিতে হবে। এখন এই চ্যালেঞ্জ হতে পারে নতুন কোনো স্কিল শেখা, কোনো বই পড়া, তারপর হচ্ছে কি আপনার এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে সেট আপ করা, যে এনভায়রনমেন্টে থাকলে আপনার বিজনেসের জন্য বা আপনার ব্রেইন যেই কাজগুলো করলে ডেভেলপ হবে। যেমন হইতে পারে আপনি অনেক জাঙ্ক ফুড খান, বাট আপনার আসলে হেলদি ডায়েট মেনটেন করা উচিত অ্যাজ আ বিজনেসম্যান বলেন বা অ্যাজ আ ফিটনেস ফ্রিক মানুষ হিসেবে বলেন। যে এখন আপনি যদি নিজেকে এমন এনভায়রনমেন্টে নেন যেখানে আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বাররা শুধু জাঙ্ক ফুড খায়, তো আপনার কখনোই ওই এনভায়রনমেন্টে যাওয়া যাবে না। আপনাকে এমন এনভায়রনমেন্টেই থাকতে হবে যে এনভায়রনমেন্টে সবাই আসলে হেলদি ফুড খায় বা হেলদি ফুডটাকে আসলে চয়েস করে বা নিয়মিত এক্সারসাইজ করে। আরেকটা হচ্ছে গিয়ে সানলাইট এক্সপোজার, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 20 মিনিটস রেগুলারলি হাঁটা। একটা কথা এরকম আছে যে আমাদের পায়ের যে এই মাসেলটা থাকে, এটাকে বলা হচ্ছে কি সেকেন্ড ব্রেইন। ওকে, সো এটার একটা পার্টিকুলার রিজন আছে, যখন আপনি হাঁটেন বা এক্সারসাইজ করেন তখন পার্টিকুলারলি কিছু সেরাটোনিন নিঃসরণ হয়। আমি যদি এবং এই সেরাটোনিন হরমোনটাকে বলা হয় মুড স্ট্যাবিলাইজার হরমোন, অর্থাৎ আমার ইমোশন কন্ট্রোল করতে এটা আমাকে হেল্প করে। সো দ্যাট ইজ হোয়াই আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করা, আপনার নতুন নতুন হ্যাবিট গঠন করা, নতুন কিছু শেখা, নিজেকে রাইট এনভায়রনমেন্টে রাখা, এটার মাধ্যমে আপনি আসলে নিজের ব্রেনটাকে ডেভেলপ করতে পারেন। মোট কথা এর ব্যাপারটা এরকম হইতে পারে যে আমার ব্রেনকে এমন এমন বিষয়ের সাথে নতুন করে ইন্ট্রোডিউস করানো, যেটা ব্রেনের কাছে মনে হইতে পারে এটা তো আসলে রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়লো না। হ্যাঁ, বা যেমন আমরা অনেক সময় শুনছি যে জিনিসটা, যে যারা লাইফে খুব সাকসেসফুল ব্যক্তি, বা যদি আমরা আরেকটু ইলন মাস্ক, জেফ বেজোস, ওয়ারেন বাফেট, তারপর মার্ক জাকারবার্গ, তারা একদম সকালে কোল্ড শাওয়ার নেয়। একদম সকালে ঘুম থেকে উঠে তারা কোল্ড শাওয়ার নিতেছে, যে যখনই তার শরীরে ঠান্ডা পানি আসতেছে তখন ব্রেন চিন্তা করতেছে আমার তো এই মুহূর্তে এটা হওয়ার কথা না, বাট এই মুহূর্তে আমার বডির উপর একটা ঠান্ডা প্রেশার, কিসের প্রেশার, এটা কী বিষয়। সো এই জিনিসটা নাকি দিনের শুরুতেই তার ব্রেনকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হেল্প করে। ব্রেন অ্যালার্ট হয়ে যায় তখন, যখন ও আনকনভেনশনাল কোনো কিছু পায় যেটা তো ইউজ টু না, তখন এটা তো বেশি ফোকাসড হয়ে যায়। তো এখন কি এটা আমার নিয়মিত প্রসেসে করে যেতে হবে ব্রেনকে নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া? যদি আমি কখনো চ্যালেঞ্জ খুঁজে না পাই তখন কি করা? চ্যালেঞ্জ, আপনি নতুন স্কিল শিখতে পারেন, বই পড়তে পারেন, এগুলো ব্রেনের জন্য নতুন, এগুলো ব্রেনের জন্য খাবার। আপনি যে কথাটা বলছেন যে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের কিছু হ্যাবিট থাকে, তারা যে সাকসেসফুল হয়েছে এটা একটা ভিজিবল রেজাল্ট, বাট তার পেছনে কিন্তু কিছু ইনভিজিবল রিজন বা হোয়াই থাকে। যেমন আমরা দেখতেছি বৃষ্টি হচ্ছে, এটা একটা ভিজিবল রেজাল্ট, তার পেছনে কিন্তু ইভাপোরেশন প্রসেসটা থাকে, বাষ্পীকরণ প্রসেসটা থাকে, যেটা ইনভিজিবল। তারপরে কেউ লম্বা, কেউ মোটা, এটা তার লাইফস্টাইল, ফুড হ্যাবিট বা হচ্ছে গিয়ে আপনার ডিএনএর কারণে হয়। সে যে মোটা বা লম্বা, এটা হচ্ছে কি একটা, আপনি ওই দিন আপনার ইন্টারাপ্ট করলাম, আপনি ওই দিন আপনার একটা ভিডিওতে বলতেছিলেন মেবি এরকম, যে স্টুডেন্টরা যে রেজাল্ট খারাপ করে এটা একটা ভিজিবল রেজাল্ট, হ্যাঁ, কিন্তু এর পেছনে যে তারা পড়াশোনা করলো না, ভালো হয়তো বা কোনো জায়গা থেকে স্টাডি করতে পারে নাই, রাইট স্ট্র্যাটেজি মেনটেন করে নাই, এগুলো হচ্ছে ইনভিজিবল রিজন, Yes. যে রিজনগুলোর কারণে আসলে আলটিমেটলি তার রেজাল্টটা দেখা যায়। ইয়েস। এখন কন্টিনিউ করেন। সো হ্যাবিটের ব্যাপারটা এরকমই, যে হ্যাবিটও কিন্তু আপনি যখন নতুন হ্যাবিট হচ্ছে গিয়ে গঠন করতে চাবেন, এটাও কিন্তু ব্রেনের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ আপনি ধরেন আমরা এখন সবাই মোটামুটি লেট নাইটে হচ্ছে গিয়ে ঘুমাইতে যাই। এখন আপনি যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান, আপনার প্রথমে কিন্তু আপনার ওল্ড হ্যাবিটটা ব্রেক করতে হবে। সেটা কি? রাতে দেরিতে ঘুমাইতে যাওয়া। এটাকে আপনাকে ব্রেক করে রাতে আগে ঘুমাইতে যাইতে হবে, দেন আপনি পরের দিন সকালে আগে ঘুম থেকে উঠতে পারবেন। এখন আগে আপনি দেরিতে কেন ঘুমাইতে যান, তারও তো কিছু ইনভিজিবল হোয়াই আছে। আপনি হয়তো বা মুভিজ দেখেন, সিরিজ দেখেন, রাত জেগে কারোর সাথে কথা বলেন, বা আপনি কাজ হইতে পারে আপনার অফিসের কোনো কাজ করেন। সো ওই হোয়াইগুলোকে কি, ওই কুয়েগুলো কি আছে, ওগুলোকে চেঞ্জ করে দিতে হবে, যাতে আপনি রাত জেগে কাজ করতে না হয়, আপনার হচ্ছে গিয়ে মুভি সিরিজ দেখার না আসে। বা আপনি বলেই দিবেন আপনার, হইতে পারে আপনার যদি রাত জেগে কাজ করার থাকে, অভ্যাস থাকে ল্যাপটপে,
আপনি 8টার পরে বা 10টার পরে আপনি ল্যাপটপ অফ করে দিবেন। কিন্তু এটাকে একদম রুলস বানায় ফেলতে হবে। এটা এখানে একটা প্রশ্ন আছে আসলে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে জিনিসটা হয় হ্যাঁ, যে আমি চাই, মানে আমি চাই 10টার সময় আমার ল্যাপটপটা বন্ধ করে দিতে, কিন্তু সামহাউ কোনো ইনভিজিবল রিজনের কারণে আমি কেন যেন এটা বন্ধ করতে পারি না। ইয়েস, আমি চাই যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, আমার অ্যালার্ম দেওয়া, হ্যাঁ, অ্যালার্ম শুনতেছি, বাট অ্যালার্মটা বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়তেছি। আমি কিন্তু চাচ্ছি। এখন এই চাওয়াটা কি আসলে আমার দৃঢ় না, নাকি ব্রেনের উপরে কন্ট্রোল নেই? আর যদি না থাকে তাহলে ওই ব্রেনকে কন্ট্রোলে আনার ওই কি? এটার অ্যান্সারটা আমি আমার খুব প্রিয় একটা থিওরি এবং রিসার্চ এক্সপেরিমেন্ট দিয়ে বলতে চাই। এটা হচ্ছে ইগো ডিপ্লেশন থিওরি। 1998 সালে রাও বাউমিস্টার হচ্ছে গিয়ে এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন, কুকিজ র্যাডিশ এক্সপেরিমেন্ট, খুবই ফেমাস এটা। কুকিজ র্যাডিশ বলতে মূল আর বিস্কুটের এক্সপেরিমেন্ট আলতি। উনি পার্টিসিপেন্টদেরকে 2টা গ্রুপে ভাগ করেন। প্রথম গ্রুপকে একটা টেবিলে রাখা বাটিতে মূলা ছিল আর বিস্কুট ছিল। যে কোনো স্বাভাবিক মানুষের হচ্ছে গিয়ে আগে বিস্কুট খাইতে ইচ্ছে করবে। সো পার্টিসিপেন্টদেরকে যে 2 গ্রুপে ভাগ করে, প্রথম গ্রুপ যখন রুমে ঢুকে, ওরা যখন বিস্কিট খাইতে যায় ওদেরকে বলা হয় যে তোমরা বিস্কিট খাইতে পারবে না, তোমরা মূলা খাও। ওদেরকে আটকানো হইলো এবং ওরা সেলফ কন্ট্রোল দিয়ে নিজেদেরকে বিস্কুট খাওয়া থেকে আটকাইছে, মূলা খাইছে। দ্বিতীয় গ্রুপ যখন রুমে ঢুকছে ওদেরকে কোনো বাধা দেওয়া হয়নি, ওরা বাধা ছাড়াই বিস্কুট খেয়ে ফেলছে। দেন 2 গ্রুপই পাশের একটা রুমে গেছে, পাশের রুমে তাদের 2 গ্রুপকে একটা আনসলভেবল পাজল সলভ করতে দেওয়া হয়। যেটা কখনোই সলভ করা হ্যাঁ, সম্ভব না। সলভ করা পসিবল না। দেখা যায় ওইখানে পাজল সলভ করতে দ্বিতীয় গ্রুপ বেশি ইফোর্ট দেয়, প্রায় 20 মিনিটের মতো ওরা চেষ্টা করে, সেখানে প্রথম গ্রুপ মাত্র 8 মিনিট চেষ্টা করে হাল ছেড়ে দেয়। দ্বিতীয় গ্রুপ কেন আসলে 20 মিনিট ট্রাই করলো বা বেশি টাইম দিল? কারণ সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ার একটা লিমিটেড রিসোর্সেস, এটা আপনি সবসময় খাটাইতে পারবেন না। দ্যাট ইজ হোয়াই ওরা যখন সেলফ কন্ট্রোলটা ইউজ করে নাই, যার প্রথম গ্রুপ যারা সেলফ কন্ট্রোল ইউজ করছে ওদের কিন্তু এনার্জি ওই জায়গায় কিছুটা খরচ হয়ে গেছে। আমি আরও রিলেটেবল এক্সাম্পল দিই। কোনো স্টুডেন্ট যখন ইচ্ছাকৃতভাবে ফোন না চালায়, যেটা তো অভ্যস্ত, ফোন অ্যাডিক্টেড, সবাই এখন ফোন অ্যাডিক্টেড মোটামুটি। সো ও কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে সকালবেলা 2 ঘন্টা ফোন না চালায় পড়ছে, পরে দেখা যাবে ও যখন ব্রেক নেওয়ার জন্য ফোনটা ধরবে, দেখবেন ও যেখানে নিয়মিত আধা ঘন্টা ফোন চালাইতো সকালে, ওইখানে 1 ঘন্টা চালাবে। কারণ এতক্ষণ ও উইল পাওয়ার দিয়ে ওটা দমায় রাখছিল, এখন আর ও পারতেছে না। সেম কোনো একজন মানুষ এখন ডায়েট কন্ট্রোল করতেছে, নিয়মিত উল্টাপাল্টা কোনো খাবার খায় না, কোক খায় না, সে হচ্ছে কি কোনো জাঙ্ক ফুড খায় না। সে যখন ডায়েটটা একবার ভাঙে, দেখা যায় সে যদি সপ্তাহে 2টা বার্গার খাইতো, ডায়েট ভাঙার পরে সে সপ্তাহে 7টা বার্গার যারা খায়। দেখা যায় জিম কন্টিনিউ করে বা ডায়েটের মধ্যে থাকে, পরে যখন এটা ডিসকন্টিনিউ করে আগের চেয়ে তার ওজন বেড়ে যায়। এক্স্যাক্টলি, এটার পিছনে এই উইল পাওয়ার একটা রিজন। ওকে, একবার যখন উইল পাওয়ারটা আপনি ভেঙে ফেলেন, তখন দেখা যায় আগে যতটুকু খারাপ করতেন তার থেকে বেশি করতেছেন। সো বিকজ উইল পাওয়ার একটা লিমিটেড রিসোর্সেস, এখন আপনি উইল পাওয়ার দিয়ে কখনোই এটা দমন করতে পারবেন না। আপনি চিরদিন এটা দিয়ে আপনি একদিন সার্ভাইভ করতে পারবেন, 2 দিন সার্ভাইভ করতে পারবেন, কারণ কনসিস্টেন্সি। তাহলে এটা কিভাবে আমি এই যে ঘুম থেকে উঠতে পারতেছি না, তারপর হচ্ছে চিন্তা করতেছি আমি ল্যাপটপ রেখে দিব, তো এটার প্রসেসটা কি আসলে? এটার প্রসেসটা হচ্ছে গিয়ে, এটার জন্য 2টা থিওরি আছে। একটা হচ্ছে নাজ থিওরি, যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টটাই আপনি এমনভাবে সাজাবেন যাতে আপনার চয়েসই থাকে না যে আপনি 10টার পরে ল্যাপটপ চালাবেন। অর্থাৎ আপনি ধরেন, আমি যদি আরও ইজি করে বুঝাই, মানে রিসার্চের বাইরে এসে একটা ইজি রিলেটেবল এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে আপনার স্কুলের বাচ্চাদেরকে আপনি হেলদি খাবার খাওয়াইতে চান। এখন স্কুলের বাচ্চারা ধরেন বেলপুরি খায়, ফুচকা খায়, এখন আপনি ক্যান্টিনে এগুলো রাখবেনই না। সেক্ষেত্রে যদি হেলদি খাবার থাকে, এখন ও কি আর চাইলেই চয়েস করতে পারবে না, কোনো জাঙ্ক ফুড বা আনহেলদি খাবার? না। তাহলে আপনি এখানে কী করলেন? চয়েসটা ডিজাইন করে দিয়েছেন, এনভায়রনমেন্টটা ডিজাইন করে দিয়েছেন, ওর চয়েসটা হচ্ছে গিয়ে মানে যাতে মিসম্যানেজমেন্ট না হইতে পারে। আর ডিসিশন মেকিং তোমার এখান থেকেই করতে হবে, যা করতে হবে এখান থেকেই করতে হবে। সেই চয়েসটা আপনার এরকমভাবে এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে, রাইট এনভায়রনমেন্ট সেট আপ। আরেকটা হচ্ছে গিয়ে আপনার কুয়েগুলো চেঞ্জ করে ফেলতে হবে। এখন আপনি ধরেন, আমি যেটা আপনাকে বলছি শুরুতে, আপনি যদি সকালে ঘুম থেকে উঠতে চান, ডেফিনেটলি আপনার আগে ঘুমাইতে হবে। এখন আপনি যে আগে ঘুমাইতে পারেন না, তার তো কিছু কুয়ে আছে, কারণ আছে, যেগুলো আপনাকে প্রভাবিত করে যে আপনি দেরিতে ঘুমাইতে যান। হইতে পারে আপনাকে ওই টাইমে কেউ রাতে কল দেয়, আপনার টিম মেম্বার কেউ হইতে পারে, আপনার প্রিয় কোনো মানুষ হইতে পারে, বা আপনার কোনো একজন ফ্যামিলি মেম্বার প্রতিদিন আপনাকে দুঃখের কাহিনী শুনাইতে বা ফ্যামিলি প্রবলেম শুনাইতে কল দেয়। সো আপনি ওই টাইমে নিয়মিত আপনি রুলস করলেন যে আপনি সোজা কথা এনভায়রনমেন্টগুলো চেঞ্জ করে ফেলতে হবে। ফোন বন্ধ করে দিলাম, আমি এই টাইমের পর ফোন বন্ধ করব না, যেমন এই কুয়েগুলো চেঞ্জ করে আপনার দিতে এটার হবে। সাথে অনেক, আমি যে একটা জিনিস আমরা অনেক ছোটোবেলা থেকে শুনছি বা আমরা অনেক সময় জিনিসটা শুনি, এটা রিলেট হয়ে যাবে খুব অডিয়েন্স, যে যদি ফোনে অ্যালার্ম দিতে হয়, ঘুম থেকে উঠতে হয়, তাহলে ফোনটা এতটুকু দূরে রাখো যাতে তোমার একবার ঘুম থেকে উঠে যেয়ে তারপর ফোনটা অফ করতে হয়। তার মানে আমি এনভায়রনমেন্টে এরকম ফোর্সফুলি সাজাইলাম যে আমি মানে এনভায়রনমেন্টের কারণেই ব্রেনটাকে এভাবে ফোর্স আনার ট্রাই করব। বাট এরপরও যদি আমি এই ব্রেনটাকে আরেকটু কন্ট্রোলে আনতে চাই, আপনি অনেকগুলো রিসার্চ বললেন, ওইখান থেকে আমি একটা রিসার্চ রিলেট করতে পারি, যেটা হচ্ছে ইমাজিনেশনের উপরে, মানে ব্রেন পাওয়ারের, যে 33 করে 3টা বাস্কেটবল প্লেয়ারদের নিয়ে টিম করা হয়। এই টিমকে বলা হয়, তোমরা এই যে বাস্কেটটা দেখতে পারতেছো, এখানে
তোমার বাস্কেটবলটা থ্রো করো। আরেক টিমকে বলা হইতেছে তোমরা কিছুই করো না। আরেকটা টিমকে বলা হইতেছে তোমরা যে বাস্কেটবল থ্রো করতেছো এটা জাস্ট ইমাজিন করো, বাস্কেটবল থ্রো করার দরকার নেই। আলটিমেটলি যখন রেজাল্ট আসলো, সত্যিকার অর্থে তাদেরকে এখন ফাইনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন তোমরা হচ্ছে এতক্ষণ প্র্যাকটিস করলা, এখন রেজাল্ট দেখানোর পালা। স্বভাবতই একটা রেজাল্ট সবাই বুঝতে পারতেছে, সেটা হচ্ছে যারা থ্রো করা নাই, কিছুই করা নাই, তারা কেউই বল থ্রো করতে পারে নাই। এবং যারা বল থ্রো করছে তাদের রেজাল্ট ছিল 34% সাকসেস রেশিও। কিন্তু যারা ইমাজিন করছে তাদের ছিল 33%, মানে মোস্ট প্রবাবলি সেম। তার মানে এই যে আমরা ব্রেনকে যে ম্যানিপুলেট করতেছি বা ব্রেনে যে একটা ইমাজিনেশন পাওয়ার তৈরি করার মাধ্যমে একটা রেজাল্ট আনার ট্রাই করতেছি, এই জিনিসটাকে আসলে কিভাবে আমরা বিজনেস বা আমাদের ডে টু ডে লাইফ বা ওভারঅল অন্যান্য জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দ্য কোশ্চেন, কারণ ব্রেন নিয়ে অনেক একটা ডাউট ছিল, এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার ব্রেইন কোনটা ফেক আর কোনটা রিয়াল এটা কিন্তু জানে না। আপনি যেটা চিন্তা করতেছেন এখন সেটা হইতে পারে আপনি অতীতের কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড, আপনার ব্যবসা ভালো হচ্ছে না এর জন্য ফ্রাস্ট্রেশনে আছেন, অথবা আপনার ব্যবসা ভালো হবে কি না ফিউচারে এটা নিয়ে আপনি অ্যাংশাস। সো একটা কিন্তু হয়ে আসছে, একটা এখনো হয় নাই, ভবিষ্যতে হইতে পারবে বলে আপনি মনে করেন, বাট স্টিল আপনি কিন্তু উদ্বিগ্ন বা আপনি ব্রেন এটাকেও রিয়াল মনে করতেছে। এই জন্য আপনার ব্যবসা লস হলে যেমন আপনার দেখা যাবে যে আপনি খুব রাগান্বিত থাকবেন, স্যাড থাকবেন, আপনার হার্ট রেট বেড়ে যাবে, হাত পাকাপাকি পিছুর যেই সাইনগুলো থাকে, আপনি অ্যাংশাস হয়ে যদি আগে থেকেই ওগুলো ওভারথিঙ্ক করেন ওই সেম জিনিসটাই হবে। কারণ ব্রেন জানে না কোনটা ফেক কোনটা রিয়াল। আপনি যেটা চিন্তা করতেছেন, সোজা কথা আপনি আপনার ব্রেনকে যেটা খাওয়াবেন বেশি ও ওইভাবে হচ্ছে গিয়ে শেপটা হয়ে যাবে। আমি আরও একটা জোস এক্সাম্পল যেটা বলি, আমরা অনেকে কমপ্লেন করি আমার লাইফে এইটা নাই ওইটা নাই, আমার কর্মচারীরা এইটা করে না, টিম মেম্বাররা ওইটা করে না সেটা করে না। এভরি টাইম হোয়েন ইউ আর কমপ্লেনিং, জাজিং, আপনার ব্রেনকে আপনি আসলে শেপ করতেছেন। কারণ যখন আপনি কমপ্লেন করেন তখন আপনি নেগেটিভ কোনো একটা জিনিসে ফোকাস দিচ্ছেন যে ওই জিনিসটা হয় নাই। আপনি যখন কাউকে ক্রিটিসাইজ করতেছেন তখন আপনি নেগেটিভ একটা জিনিসে ফোকাস করতেছেন যে এইটা ঠিক নেই ওইটা ঠিক নেই। সো আপনার ফোকাসটা যাচ্ছে নেগেটিভ দিকে এবং আপনি ব্রেনকে ওই দিকে ট্রেন করাইতেছেন, অলওয়েজ ফোকাসিং অন দ্য নেগেটিভ সাইড, অলওয়েজ ফোকাসিং অন দ্য নেগেটিভ সাইড। এবং যেখানে আমরা ফোকাস করি ওই জায়গাটা তো এক্সপ্যান্ড হয়। ইয়েস, ফোকাসে একটা পাওয়ারই আছে, সেটার এক্সপানশন পাওয়ার। সো দেখা যায় আপনি তখন ব্রেইনকে অলওয়েজ ট্রেন করাইতেছেন যে তোমাকে নেগেটিভ সাইডে ফোকাস করতে হবে। এই তখন দেখা যায় আপনি লাইফে সব কিছুতে নেগেটিভ সাইডে হচ্ছে গিয়ে ফোকাস করেন। এই জিনিসটা আমাদের ব্রেনকে যে শেপ করে, যেটা আমি আপনাকে একদম শুরুতে বলছি, আজকের পুরো পডকাস্টে দুইটা জিনিস বারবার রিপিট হবে। এই যে ব্রেইনের যেই সাইডগুলো বারবার নিউরনগুলো ফায়ার করে ওগুলো আরও শক্তিশালীভাবে রিওয়ার করে। আপনি যে কাজটা বারবার করেন, এই যে আপনি যে এক্সাম্পলটা একটু আগে দিয়েছেন যে আমি অনেক চাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, অনেক ভাবি, বাট সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। এই যে আপনি যে দেরিতে ঘুম থেকে উঠেন, আপনার ব্রেন তো এটাতে ইউজ টু, এই সিনাপসিসটা অনেক স্ট্রংলি কানেক্টেড, কারণ আপনি এই কাজটা বারবার করছেন, অনেকগুলো নিউরন এখানে কানেক্টেড হয়ে গেছে, অনেকগুলো সিনাপসিস কানেক্টেড, তো এদেরকে ছাড়াইতে হবে না, তার জন্য তো আপনাকে ইফোর্স দিতে হবে, নতুন যে কাজটা করবেন সেটার নিউরনগুলোকে বারবার অ্যাক্টিভেট করতে হবে। সো এখানে একটা আছে প্রো ইন্টারফারেন্স, একটা হচ্ছে রেট্রো ইন্টারফারেন্স। যেটা হয় আপনার নতুন তথ্য যখন ঢুকে পুরনোগুলো ঢুকতে দেয় না, আর রেট্রোটা হচ্ছে গিয়ে নতুনগুলো ঢুকে পুরনোগুলোকে চাপা দিয়ে দেয়। ব্যাপারটা কীরকম, একটা ছেলে অনেক কেমিস্ট্রি পড়ে গেছে, পরীক্ষার হলে গিয়ে এবার বন্ধুর সাথে আলোচনা করতেছে কালকে বাংলাদেশে মুশফিক এই শটটা যদি খেলতো ব্যাটা তাহলে ম্যাচটা জিততাম, একটা 4 হইতো, কালকে যদি তামিম ইকবাল এটা করতো তাহলে এটা হইতো। ও বাসায় যে কেমিস্ট্রি পড়ছে দেখা যাবে 2টা বিক্রিও ভুলে গেছে, ওর মনে পড়তেছে আরে মুশফিক তো এটা করছে ওটা করছে, বিকজ নতুন দুটো ইনফরমেশন ঢুকে পুরাতন দুটো ইনফরমেশন চাপা দিয়ে দিচ্ছে। এই জন্য পরীক্ষার হলে গিয়ে কখনো বাইরের কোনো কথাবার্তা বলা যাবে না, বললে পড়াশোনা নিয়ে কথাবার্তা বলতে হবে, যে সাবজেক্টের পরীক্ষা ওই সাবজেক্টের বিষয় নিয়ে কথাবার্তা বলতে হবে। আদারওয়াইজ দেখা যায় আপনার এই নতুন ইনফরমেশনগুলো পুরনো ইনফরমেশনগুলোকে চাপা দিয়ে দিবে। সো এটা হচ্ছে কি রেট্রো ইন্টারফারেন্স বলা হয়। তার মানে আসলে আমরা ব্যাপারটা এরকম হয়ে গেছে, যদি আমরা ব্রেনকে আমাদের কন্ট্রোলে রাখতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের এনভায়রনমেন্ট, আমরা যে কথাটা বলতেছি সেই কথাটা এক্স্যাক্টলি, বা আশেপাশে আমি কাদের সাথে চলতেছি, এই জিনিসটার উপর ভিত্তি করে আমাদের ব্রেনটা অনেকটা শেপ নেয়। লাইক আশেপাশেরটা আমি কেন বললাম, আমি না হয় ব্রেন থেকে সবসময় পজিটিভ কথা বলতেছি, আমি না হয় আমার থিঙ্কিং সবসময় গ্রোথ, মাইন্ডসেট এই ব্যাপারগুলো নিয়ে, বাট আমার আশেপাশের মানুষজন যদি নেগেটিভ হয়, এখন আমি সব বন্ধ করলেও তো আমার কান বন্ধ করতে পারবো না। আমি হয়তো বা বললাম কম, কিন্তু আমার শুনতে তো হবে। তাই এখন যদি আমাদের আশেপাশে সবাই বলতেছে, কমপ্লেন করতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, বা আমাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি আরেকটু যদি রিলেট করি, যেমন
কিছু মানুষকে এরকমভাবে আসলে ডিমোটিভেট করা হয় যে তোর দ্বারা কিছু হবে না, কোনো কিছু সম্ভব না, এগুলো বলতে 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 আসলে ওই মানুষটার দ্বারা আসলে একটা সময় কোনো কিছু সম্ভবই হয় না। যেমন আমাদের বা আমার মেন্টরিংয়ের আন্ডারে যারা আছে, আমার হয়তো বা মনে হচ্ছে যে তার মাধ্যমে বা সে আলটিমেটলি আসলে কিছু করতে পারবে না। এখন আমি যদি তাকে এটা ডিরেক্টলি জানাই দিই যে তোমার দ্বারা এটা করা সম্ভব না, তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে সম্ভবই না। কিন্তু আমি যদি তাকে বলি যে না তোমার সম্ভব, তুমি ট্রাই করো বা এই জোন থেকে বেরোয় সেভাবে ট্রাই করো, তাইলে আই থিঙ্ক আমার 50-50 প্রবাবিলিটি আছে। যেখানে সে পারতই না ওইখানে হয়তো বা আমার মোটিভেশন, আমার কথা তার ব্রেনকে শার্প করতেছে, আমার কথা তার ব্রেনকে শেপ দিতেছে। দ্যাটস ওয়াই তার ব্রেন হয়তো বা অনেক সময় সে নিজের প্রতি কনফিডেন্ট ফিল করতেছে যে না আমার মেন্টর বলছে হবে, বা অমুক ব্যক্তি যে একজন অভিজ্ঞ সে বলছে হবে। ওই কারণে হয়তো বা অনেক সময় সে এমন এমন কাজ করে ফেলে যেটা হয়তো বা সে চিন্তা করে নাই তার লাইফে হবে বা সে করতে পারবে, বাট আলটিমেটলি রেজাল্টটা কিন্তু সেটা পেয়ে গেছে। এক্স্যাক্টলি, আমার মাথায় অনেকগুলো রিসার্চ কাজ করতেছে। একটা হচ্ছে কনফার্মেশন বায়াস, একটা হচ্ছে সঙ্গের কথা বলছেন মিরর নিউরন, আর একটা বিজ্ঞানীর গল্প। উনি এতটাই ডাম্প ছিল, মানে বোকাশোকা ছিল, ওনার স্কুলের টিচাররা মাকে চিঠি লিখছে যে আপনার ছেলে হচ্ছে গিয়ে বোকা, গাধা, ওর দিয়ে পড়াশোনা হবে না। সো এখন ওই ছেলে তো পড়তে পারে না। সো মাকে জিজ্ঞেস করছে, মা টিচাররা কি চিঠি লিখছে? বলছে তুমি অনেক বুদ্ধিমান বা চালাক, এই টাইপের একটা পজিটিভ কথা। এবং এই স্কুল তোমাকে পড়ানোর মতো যোগ্যতা রাখে না, দ্যাটস ওয়াই তোমাকে স্কুল থেকে নিয়ে যেতে বলছে, এখন থেকে আমি তোমাকে পড়াবো। হ্যাঁ, কন্টিনিউ পড়া। দেন ওই বিজ্ঞানী কিন্তু ঠিকই বিজ্ঞানী হয়েছে, সাকসেসফুল হয়েছে। সো এইটা হচ্ছে গিয়ে ওর বিলিফটা চেঞ্জ করে দেওয়া, যে আমার কোনো সনাতন ধর্মাবলম্বী ফ্রেন্ড যে হিন্দু ধর্মের রিচুয়ালগুলো ফলো করে, বিকজ ও ওই ধর্মের গডকে বিলিভ করে। আমি মুসলিম, আমি আল্লাহর ইবাদত করি বা আমরা মুসলিম ধর্মের রিচুয়ালগুলো পালন করার চেষ্টা করি, বিকজ আমি বিলিভ করি যে সৃষ্টিকর্তা হচ্ছে গিয়ে আল্লাহ। সো আমাদের বিলিফ চেঞ্জ হয়েছে দেখে আমাদের অ্যাকশনগুলো চেঞ্জ হয়ে গেছে। সো যেই স্টুডেন্টটাকে আপনি বললেন যে তুমি ভালো করবা, তোমার পসিবিলিটিস আছে, তখন ওই স্টুডেন্টটা এটা বিলিভ করে, দ্যাট ইজ ওর অ্যাকশনগুলো চেঞ্জ হয়। আপনি যদি ওরা বলতেন তোমার দিয়ে কিছুই হবে না, তুমি তো আসলে পারবা না, এটা তোমার জন্য না। সো সিমিলার স্টোরি আমার লাইফেও আছে। আমি খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম শুরুর দিকে 6-7-এ। আমাকে ক্লাস 8-এ একজন টিচার, বাট আমি সামহাও ভালো রেজাল্ট করে শুরুর সেকশনে চলে যাই। তো আমাকে এক টিচার বলছে এই গাধাটা এ সেকশনে আসলো কীভাবে, বিকজ আমি খুবই সিম্পল একটা ম্যাথ বুঝতেছিলাম না। স্বাভাবিক, একবার একটা ম্যাথ বুঝতে নাই পারে, বাট উনি ওই কথাটা বলছেন। বাট পরবর্তীতে দেখা গেছে আমি আমার এইচএসসি লাইফে ম্যাথে দুইটাতেই 96 করে পাইছি, অ্যান্ড ক্রেডিট গোজ টু মাই কলেজ টিচার। ওনারা ম্যাথটাকে এত মজা করে পড়াইতেন, নটরডেম কলেজের টিচার, আমি দুজন টিচারের প্রতি আসলেই কৃতজ্ঞ। সো আমি বাসায় 2 ঘন্টা জাম সহ্য করে এসো বাসায় ম্যাথ করতে বসে যেতাম, বাসায় আবার ম্যাথ করতাম, রাতেও ম্যাথ করতাম। অথচ এইটা আমার জন্য একটা ট্রমা ছিল। স্কুল লাইফে দেখা গেছে যদি আমি 30টা পরীক্ষা দিয়ে থাকি, 25টা পরীক্ষা আমি ম্যাথে নিজেই কখনো 100 অ্যান্সার করতে পারিনি। সেখানে আমি এখন স্টুডেন্টদেরকে ম্যাথ শিখাই, জাস্ট বিকজ ওই কলেজ লাইফের পরে আমার ম্যাথের প্রতি পারসেপশনটাই চেঞ্জ হয়ে গেছে, জাস্ট বিকজ অফ রাইট মেন্টর। আপনার কথায় যে জিনিসটা ফুটে উঠতেছে বা আমার যেটা মনে হচ্ছে, আমরা অনেক সময় মানে আমাদের অর্থ বাঁচাইতে চাই, অর্থকে সেভ করতে চাই, আমরা হচ্ছে আমাদের বডিকে সেভ করতে চাই, বাট ইন দ্য মিন টাইম এই মুহূর্তে যেটা মনে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেভ করা হচ্ছে নিজের ব্রেইনকে। যে ব্রেইন যাতে ডাস্ট কিছু না পায়, ব্রেইন যাতে অন্য জায়গায় আমাদের এনার্জি খরচ না করে, যেমন আপনি বললেন একটা উইল পাওয়ার, এটা তো আমাদের ব্রেইন থেকে আসতেছে। সো আমরা কোন কাজে সময় ব্যয় করব, কোন কাজে সময় ব্যয় করব না, যেমন এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ওই ব্যক্তি বেশি সফল হয় না যে জানে তার কী কী করতে হবে, সফল হয় ওই ব্যক্তি যে ব্যক্তি এইটা জানে তার কী কী করতে হবে না। দ্যাটস ওয়াই সে এমন কোনো জায়গায় তার টাইম বা সময় স্পেন্ড করে না যেইটা তার গোল বা তার লাইফের সাথে অ্যালাইন না। সো এই ক্ষেত্রে ব্রেইনের ডেভেলপমেন্ট অনেক বেশি। বাট আপনি যেটা বলতেছিলেন আপনার লাইফে হচ্ছে আপনি এই জিনিসগুলো বুঝতে পারছেন, বাট আপনার কি মনে হয় এখন আপনার যেই গ্রোথ বা যেই চিন্তাভাবনা বা যে এক্সপিরিয়েন্স, এখন আপনি একজন সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, সো আপনার কি মনে হয় এই নলেজগুলো যদি আপনার ওই 6-7 ক্লাসে থাকতো বা হচ্ছে 10-এ পর একটা বাচ্চাকে যদি এই ধরনের নলেজগুলো দিয়ে দেওয়া হয় তার লাইফটা বেটার হইতো, বা আপনি ওই মুহূর্তে নলেজগুলো পাইলে এখন আপনি আর কত বেটার আশা করতেন? ডেফিনেটলি বেটার করতে পারতাম। আমার স্টুডেন্ট যারা 9-10-এ পড়ে, ওদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে আমি তাজ্জব হয়ে যাই। ওরা যদিও আমার কথাগুলোই রিপিট করে, আমি নিজে তো পডকাস্ট করতাম, আমার স্টুডেন্টদের ইন্টারভিউ নিতাম যারা সাকসেসফুল হয়, ওদেরকে আমি একটা ক্লিপও এরকম ভাইরাল হয়েছে। সো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোরা এত ম্যাচিউর কথা বলো, আমি নিজেই অবাক হয়ে যাই, আমার মেন্টরশিপের সব স্টুডেন্টরা এরকম কেন? তোরা আমাকে বললে যে ভাই আপনি এরকম বানাইছেন। এক্স্যাক্টলি আমি কী করছি, ওদের কলেজ আমি একটা জিনিস নিয়ে হচ্ছে গিয়ে বারবার সতর্কবার্তা দিছি, চেঞ্জ ইউর সার্কেল, এনভায়রনমেন্ট ঠিক রাখো। আপনার সার্কেল কীভাবে আপনার ব্রেনকে শেপ করে আপনার নিজের কোনো আইডিয়া নাই, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ফ্রেন্ড সার্কেল ট্রুলি ম্যাটার্স।
এটা নিয়ে ইতালিতে একটা গবেষণা হয় 1990-এর দশকে, ইউনিভার্সিটি অফ পার্মার ইতালিতে। রিজোলার্টি আর তার টিমে গবেষণাটা করে বানরদের উপরে। দেখা যায় একটা বানরের সামনে কলা রাখা আছে, বানরের ব্রেইনে কিছু সূক্ষ্ম ইলেকট্রোড বসানো হয়। সো বানরটা যখন নিজ হাতে কলা তুলে তখন পার্টিকুলার কিছু নিউরন ফায়ার করে বা অ্যাক্টিভেট হয়। তারপরে বানরের সামনে থাকা একজন মানুষ ওই কলাটা তুলতেছে, বানর এটা দেখতেছে। দেখা যায় অন্য মানুষ যখন ওর সামনে কলা তুলে তখন ওই একই নিউরন আবার অ্যাক্টিভেট হয়েছে। তার মানে আমাদের ব্রেইনের কাছে নিজে কাজটা করা আর দেখা আসলে একই। সো তখন এই সেম রিসার্চ ওনারা এফএমআরআই এর মাধ্যমে মানুষের ব্রেইনেও করে, দেখা যায় একই জিনিস। আমরা যখন নিজে কোনো কাজ করি, ধরেন আমি এই কাপটা হচ্ছে গিয়ে নিজ হাতে তুললাম, তখন যে নিউরনগুলো ফায়ার করলো, এই কাপটা যদি আমি আপনাকে তুলতে দেখি সেম নিউরন ফায়ার করবে। এক্স্যাক্টলি, আমি একটু রিলেট করি কাপের সাথে। লাইক আপনি কাপটা তুলতেছেন, সামহাউ আপনার মনে হচ্ছে এই কাপটা পড়ে যাচ্ছে, ওই মুহূর্তে আমার এখানে ব্রেন সিগন্যাল দিচ্ছে কাপটা পড়ে যাচ্ছে, কাপটা ধরতে হবে, হাত চলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, Right, রিফ্লেকশন। হ্যাঁ। এটা থেকে আরেকটু হচ্ছে গিয়ে প্রমাণ আসে। সো ওই জায়গা থেকে দেখা যায় যে যখন কোনো মানুষ কষ্ট পায়, তার দুঃখের কথা বলতেছে, বা আমাদের সিনেমার প্রিয় হিরো ক্যারেক্টার কষ্ট পাচ্ছে, এখান থেকে আমাদেরও কষ্ট লাগে। হিরো মারা গেলে আমরা খুব কষ্ট, এমন মনে হচ্ছে আমার সাথে কিছু করে নাই ভিলেন, বাট এখন হিরো ভিলেনকে মারতেছে, আরো মারা উচিত, এরকম একটা এক্সপেকটেশন বা আমাদের থিঙ্কিং চলে আসে। ইভেন আমরা ছোটবেলায় যখন অ্যাকশন সিনগুলো দেখতাম, মুভি শেষ হওয়ার পর আমরা অযথাই ডিসুম করতাম, বিকজ আমি এটা একটু আগে দেখছি। সো এই জন্য আমি ওই কাজগুলোই করি। সো এই জন্য সার্কেল আসলে ম্যাটার করে। আপনি মাছের বাজারে যদি হাঁটেন, আপনার মাছ নিজ হাতে ধরা লাগবে না, তো আপনার এমনিতেই গায়ে থেকে মাছের গন্ধ হবে। কেন? ওই রকমভাবে হচ্ছে কি আপনার ফ্রেন্ড সার্কেল এইভাবে ম্যাটার করে। আপনার ফ্রেন্ড সার্কেল খারাপ, আপনি খুব সাধু, ওরা এটা করতেছে, ওরা যদি ডিস্ট্রাক্টেড থাকে, ইউ উইল বি দ্য সিক্স ডিস্ট্রাক্টেড। ওই যে একটা কথা তো এরকম আছে, আপনি যদি 5 জন ধনী ব্যক্তির সাথে চলেন তাহলে আপনি হবেন ষষ্ঠ ধনী। কেন? ওদের চিন্তা ভাবনা, কথাবার্তা সবই তো কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়, নতুন প্ল্যান, কিভাবে আরো সাকসেসফুল হওয়া যায়, এগুলো বিজনেস। এক্স্যাক্টলি। সো ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল যাদের সাথে আপনি বেশি টাইম কাটান। আলটিমেটলি আপনার সময় যদি আপনি নলেজগুলো পেতেন, বা এখন আপনার মাধ্যমে যারা এই নলেজগুলো পাচ্ছে, আই থিঙ্ক তাদের লাইফ অনেক বেশি বেটার হচ্ছে। এক্স্যাক্টলি। এখন এই ক্ষেত্রে সার্কেলের বলতে আমি একটা জিনিস আমি আপনার কাছ থেকে পরামর্শ চাইবো, বা সবার উদ্দেশ্যে যেটা, যে লাইক আমি হয়তোবা গ্রামের প্রত্যন্ত কোনো একটা অঞ্চলে বসবাস করি, আমি হয়তোবা আপনার কন্টেন্ট দেখলাম, দেখে আমি খুব মোটিভেটেড। এখন আপনার কন্টেন্ট আমার ফ্রেন্ড সার্কেলে কেউ দেখে না, বাট আমার ইচ্ছা লাইফে হিউজ গ্রোথ। আমি দেখছি যে ইস্তেক সাকিব ভাই, উনি একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করে সে ভালো এখান থেকে বেটার অপরচুনিটি পাচ্ছে, সাকসেসফুল হয়ে যাচ্ছে, আজকে শাহরুজ ফার্দি ভাই পডকাস্টে পর্যন্ত চলে গেছে। বাট আমি ওইটা যেতে চাই, বাট আমার সার্কেল তো এরকম না। এখন আমি কি আমার সার্কেলদেরকে বারবার যাতে আপনার ভিডিও দেখাবো, বা আমি কি সার্কেলটা বাদ দিয়ে দিব, বা আমি ওই অবস্থা থেকে আসলে আমি কি করব? দুইটা অপশন আছে। একটা হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার মতো বানায় নাও, যদি ওটা না পারো, মোস্ট অফ দ্য টাইম এটা ডিফিকাল্ট হয়, যেহেতু আমার নিজের একটা হাই ভ্যালু স্কিল প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আমি এটা বুঝতে পারি। তো ওই জায়গা থেকে তুমি নিজে ফর আ হোয়াইল, কিছু টাইমের জন্য তুমি আইসোলেটেড হয়ে যাও। তোমার গ্রোথ দেখলে ওরা এমনিতেই হচ্ছে গিয়ে তোমার মতো হইতে চাবে, তখন হচ্ছে গিয়ে ওরা তোমার কথা মানবে। এখন যতদিন তুমি রেজাল্ট বের করতে পারতেছো না, ততদিন তুমি ডিস্ট্রাক্টেড থাকো না। যে কথাটা আপনি একটু আগেই বলছেন, যে কী করতে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কী করা যাবে না। সো ওই যে রং সার্কেলে যাওয়া যাবে না। তুমি যদি ডিস্ট্রাক্টেড সার্কেলে থাকো, যারা অলওয়েজ ফোন ব্যবহার করে, যারা অলওয়েজ অন্য উল্টাপাল্টা কাজ করে, যেগুলো প্রোডাক্টিভ না, তাহলে তুমি ওদের সাথে চলে তুমিও লেস প্রোডাক্টিভ হয়ে যাবে। আমার নিজের স্টুডেন্ট, ওর নাম হচ্ছে গিয়ে তৌফিক, চট্টগ্রাম বোর্ডের, ও নিজে বলছে যে ভাইয়া ওরা সবাই ভালো স্টুডেন্ট, এসএসসিতে জিপিএ 5 পাইছে, কলেজে ওরা এখন একটা হোস্টেলে একসাথে থাকে, রাত 2টা-3টা পর্যন্ত গেমস খেলে। ও বলছে ভাইয়া আমিও পড়তেছি না, দেখা যায় মাঝে মাঝে আমি ওদের গেমস খেলা দেখি, না হইতেছে আমিও হচ্ছে গিয়ে ওদের সাথে বসে বসে গেমস খেলি। সো এই যে সার্কেল ম্যাটার্স, ও নিজে বলতেছে যে ওরা স্কুলে সবাই ভালো স্টুডেন্ট ছিল, রেজাল্ট ভালো, বাট কলেজে আইসা এরকম ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, এখন আমার ওইটা করতে ইচ্ছা করে বা আমিও ডিস্ট্রাক্টেড থাকি। মাত্র যে আপনি যে জিনিসটা বললেন হাই ভ্যালু প্রোগ্রাম, সো আপনি তো বেসিক্যালি এডটেকে কাজ করেন, আপনার মানে সায়েন্স বেকারি থেকে যতটুকু, ওইখানে আপনি কাদেরকে নিয়ে বেসিক্যালি কাজ করতেছেন, বা আপনার হাই ভ্যালু যে প্রোগ্রাম, এটার প্রাইসিং কত এই মুহূর্তে? 50,000 টাকা। আপনি কাদের নিয়ে কাজ করতেছেন বেসিক্যালি? স্কুলের, কলেজের স্টুডেন্ট, 9, 10, 11, 12 এরা। 9, 10-এর একটা স্টুডেন্ট আপনাকে 50,000 টাকা দিতেছে, কারণ আমরা যেটা সচরাচর দেখতেছি, যেমন আমার হাই ভ্যালু প্রোগ্রাম আছে, ওইখানে কয়েক লাখ টাকা দিয়ে জয়েন করতে হয়। তো আমার বিজনেসম্যান, আমার যেহেতু বিজনেসম্যানরা আমার এখানে আছে, সো তাদের কাছে এটা এফোর্ড করা নট এ বিগ ডিল। বাট এই 9, 10-এর বাচ্চা
10,000 টাকা কিন্তু বাসা থেকে ফোন নিতে অনেক স্ট্রাগল ফেস করতে হয়। ওইখানে আপনি বলতেছেন 50,000 টাকা আপনার কোর্সের জন্য তারা পেমেন্ট করতেছে। এখন এটা কি তার বাবা মা অ্যালাউ করতেছে? যদি অ্যালাউ করে কেন অ্যালাউ করে, আর যদি অ্যালাউ না করে তাহলে তারা কিভাবে আপনি 50,000 টাকার কোর্স অফার করতেছেন তাদেরকে? ওকে, এবং এটা মানুষ নিচ্ছে। ইয়েস। আচ্ছা, ওকে, কন্টিনিউ। আমি একটা কোর্স বানাইলাম, কেউ কিনলো না, আমি দাম রাখলাম 5 লাখ, তো আসলে লাভ নাই। আপনি 50,000 টাকা দিয়ে কিনছে এটা শুনে সারপ্রাইজ হইতে পারেন, অনেকের কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে। তার থেকে অবিশ্বাস হচ্ছে তারা কেউ কারিকুলাম জানে না যে আমি এক্স্যাক্টলি কী কী শিখাবো। আচ্ছা, তো কি শিখাবেন বা কিভাবে এই জিনিসটা হয়েছে আসলে? আচ্ছা, এটা পুরোটাই হচ্ছে বেসিক্যালি ফানেল। আমার ফ্রি ব্রেইন সেশনগুলোতে ওরা জয়েন করে বা দেখা যায় ফ্রি কন্টেন্ট আমি অলওয়েজই ইউটিউবে দিয়ে থাকি। সো ডেফিনেটলি ওরা আমার সার্ভিস সম্পর্কে জানে। এখন আপনি যদি আমার প্রোডাক্ট না কিনেন, আমি তো জোর করে আপনার কাছ থেকে সেল করতে পারবো না বা আপনাকে আমি ফোর্স করতে পারবো না। সো ডেফিনেটলি তাদের আমার সার্ভিস ভালো লাগে বা আমার ব্রেইন সেশনগুলো ভালো লাগে, আমার অন্যান্য যে ছোটোখাটো কোর্সগুলো আছে ওগুলো কিনে ওইখান থেকে ট্রাস্ট বিল্ড হয়। এখানে ব্যাপার হচ্ছে এই সেম স্ট্র্যাটেজি যে কোনো একটা কি সবাই বলতেছে যে আমি ফ্রি কন্টেন্ট দিচ্ছি, প্রচুর পরিমাণ ভ্যালু দিচ্ছি, সেখান থেকে হচ্ছে আমার অডিয়েন্স দেখতেছে, তারপর আমার পেড কোর্সে যাচ্ছে। আমার মেন কনসার্ন এটা না, পেড কোর্সে যাবে, বাট আপনি কিভাবে 50,000 টাকার কোর্সটা তাদের কাছে সেলস করতেছেন, ওই জায়গাতে কি মেকানিজমটা আপনি ইউজ করতেছেন? বা আমি ফ্রি ভিডিও দেখি আপনার 50,000 টাকার কোর্স কিনে ফেলতেছে, ব্যাপারটা কিরকম হচ্ছে? না, নাকি এটা কোন স্ট্র্যাটেজিতে যাচ্ছে জিনিসটা? ওই যে ফানেলে ফার্স্ট হচ্ছে গিয়ে তারা একটা ছোটোখাটো কোর্স কিনে, অলরেডি তো তারা অ্যাওয়ার্ড থাকে আমার সম্পর্কে যে আমি কীরকম পড়াই, কীরকম কথাবার্তা বলি। আমার ভিডিও যারাই দেখবে ডেফিনেটলি বলবে যে এরটেকের যে কারো কাছ থেকে এই ভাইয়াটা একটু ডিফারেন্ট কথা বলে। এটা আমার কাছে অসংখ্য স্ক্রিনশট আছে, অনেক আমার ভিডিওগুলোতে এই কমেন্টগুলো পাওয়া যায়। সো ওই জায়গা থেকে ওরা যখন ছোটোখাটো কোর্সগুলো কিনে, ডেফিনেটলি একটা এরটেকের বাচ্চা কখনোই 10, 20, 50 হাজার টাকা নিজে দিতে পারবে না। সো এখানে টাকাটা দিতে হবে আসলে গার্ডিয়ানের। সো এখানে ওই যে কাস্টমার আর কনজিউমারের যে টার্মটা থাকে, যে দেখা যায় আমার কাস্টমার কিন্তু আসলে তখন এই ক্ষেত্রে হাই ভ্যালু প্রোগ্রামের ক্ষেত্রে প্যারেন্টস হয়ে যায়, তখন ওদেরকে টার্গেট করে আমার আসলে একটা প্যারেন্টস মিটিং আর কনজিউমার থাকে হচ্ছে আপনার ওই স্টুডেন্টরা। ইয়েস। কি বলেন প্যারেন্টসদের তাদের লাইফ অনেক গড়ে দিবেন, কি থাকে ওখানে? নো, যেটা অ্যাকচুয়ালি তাদের সন্তানের ভবিষ্যতের জন্য প্রয়োজন। আমরা যদি দেখি বাংলাদেশে প্রতি বছর 21 লাখ গ্র্যাজুয়েট বেকার বের হয়। 21 লাখ প্রতি বছরে গ্র্যাজুয়েট। আর আমরা যদি গ্র্যাজুয়েট ছাড়া হিসাব করি তাহলে তো হিউজ পরিমাণ, আরো কয়েক লাখ। সো আপনি চিন্তা করেন যে বাবা মা পারে না সন্তানের পড়াশোনার জন্য তাদের কলিজাটা কেটে দেয়। এমনও যদি সৃষ্টিকর্তা সন্তানকে বলে তোমার সন্তানের আমি জিপিএ 5 দিব, তোমাদের মধ্যে যে কোনো একজন সুইসাইড করো, যে কোনো একজন সুইসাইড করে ফেলবে যার সন্তানের জিপিএ 5 পাওয়ার জন্য। বাট আলটিমেটলি কী দেখা যায়, এত জিপিএ 5 পেয়েও, এত গ্র্যাজুয়েট হয়েও 21 লাখ শিক্ষিত গ্র্যাজুয়েট বেকার থাকে। তাহলে গ্যাপটা আসলে কোন জায়গায়? স্কিল। এখন মার্কেটে 3টা সমস্যা। যারা চাকরি দিতে চায় ওরা যোগ্য লোক পায় না, রিলেটেবল। আবার যারা চাকরি খুঁজতেছে ওরা চাকরি পায় না, আবার চাকরিতে যারা যুক্ত আছে ওরা কোনো কাজের কাজ পারে না, এটা অনেকটা রিলেটেবল। তো দেখা যায় খুবই স্বাভাবিক, আপনার স্কিলের ক্ষেত্রে বা মার্কেটে এখন জব পাইতে গেলে 85% ম্যাটার করে সফট স্কিল, বাকি 15% হচ্ছে গিয়ে আপনার হার্ড স্কিল। এখন বাবা মা বলে এগুলো এখন প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে তাহলে কখন প্রয়োজন? ঠিক আছে, আমি মানলাম এখন প্রয়োজন নাই, পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে, তাহলে কখন প্রয়োজন? আপনার সন্তানের শেখার বয়স এখন, ওর নিউরোপ্লাস্টিসিটি হাই এখন, বাচ্চার ব্রেন এখনও আপনি যেভাবে খুশি সেভাবে শেপ দিতে পারবেন। সো ও যদি এখন না শিখে তাহলে কখন শিখবে? ধরেন আমি একটা এক্সাম্পল দিই, কমিউনিকেশন স্কিলস। ওর কমিউনিকেশন স্কিলস কি এখন লাগে না? ও কিভাবে বাবা মার সাথে কথা বলতেছে, ও কিভাবে ওর স্কুলের টিচারদের সাথে কথা বলতেছে, ওর ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলতেছে, ও যদি এটা এখন শিখে তার মানে ও চাকরি পাওয়ার আগ পর্যন্ত ডেফিনেটলি আরও 5-6 বছর সময় আছে, 7-8 বছর সময় আছে। সো একটা ছেলে যখন চাকরি পাওয়ার জন্য কমিউনিকেশন স্কিলস শিখবে তখন সে স্ট্রেসড হয়ে শিখবে এবং অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই, প্র্যাকটিস নেই। কিন্তু যেই ছেলেটা এখন কমিউনিকেশন স্কিলস শিখলো সেই ছেলেটা 7-8 বছর ধরে প্র্যাকটিস করে তারপরে জব ফিল্ডে গেল। একটা ছেলে যে চাকরি পাওয়ার জন্য 2 মাস হয়েছে কমিউনিকেশন শিখে ইন্টারভিউতে গেছে, আর যেই ছেলে শিখে নাই প্র্যাকটিস করছে 8 বছর ধরে, ও অলরেডি স্কিল, ও যখন ইন্টারভিউতে যাবে, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা আমরা যখন আমাদের অফিসে হচ্ছে কোনো একজন এমপ্লয়ি নিয়োগের ক্ষেত্রে আমরা যখন ইন্টারভিউ নিই তখন দেখা যায় আমরাও এই জিনিসটাই, ওই যে বায়াসের যে কথা বললেন, আমরাও প্রথম 30 সেকেন্ডেই বোঝা যায় একে কি আমি নিব কি নিব না। এবং এটারও কীভাবে কাজ করে আমি যদি আপনারা বলি, যে এটা যারা জব সিকার তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। এক্স্যাক্টলি, যে সেটা হচ্ছে যখন আমরা প্রথম 30 সেকেন্ডে দেখি যে না একে নিলে মনে হয় আমার কোম্পানি ভালো করবে, তাকে না আমি অনেক সহজ সহজ প্রশ্ন করি।
যে এটা কি পারবেন কিনা, ওটা কি পারবেন কিনা। সে যদি আটকা যায় আমি নিজে তাকে একটু হেল্প করার ট্রাই করি। কিন্তু যার ওই ফার্স্ট 30 সেকেন্ডে মনে হয় একে দিয়ে আসলে আমার খুব বেশি একটা লাভ হবে না, তাকে আমি আরও জটিল প্রশ্ন করার ট্রাই করি, দেখি তো সে এই জটিল প্রশ্ন উঠে আসতে পারে কিনা, আরও জটিলটা পারে কিনা, আরও জটিলটা পারে কিনা। তো ওই ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি একটা ম্যাটার, কারণ কমিউনিকেশন স্কিল যেহেতু জবের জন্যই আসলে আমাদের বাবা মা বা প্যারেন্টসরা আমাদের তৈরি করে। এখন ওই ইন্ডাস্ট্রি এখন ওই সময় আসে না যেখানে ব্যবসা করা, উদ্যোক্তা হয়, এই ব্যাপার স্যাপার বলবে। তো ওই ক্ষেত্রে যে জিনিসটা হয় আসলে, অফিসে একজন নিলাম যার কমিউনিকেশন স্কিল ভালো না, হ্যাঁ সে বসকে কাজ বুঝাই দিতে পারে না, তার কলিগদের সাথে তার কাজকর্ম সুন্দরভাবে হয় না, যদি তার ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের জায়গায় তার কাজ করতে হয় সেখানে সে আরও এগুলো করতে পারে না। মানে এমন একটা ম্যাসাকার অবস্থা তার তৈরি হয় যে আলটিমেটলি তার কারণে অফিসের পরিবেশটা অনেক বেশি নষ্ট হয়। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি। দেখা যায় যে ইন্টারভিউতে মানে আমাদের বাবা মারা খুব খুশি হয় ছেলে যদি একদম চোখ নিচে নামায় কথাবার্তা বলে, মুখে মুখে তর্ক করতেছে না, বা যা বলে তাই শুনে, একদম রোবোটিক একটা ছেলে। এরকম ছেলে মেয়ে নিয়ে বাবা মা খুবই খুশি থাকে, গর্বিত ফিল করে। হ্যাঁ, বাট এই ছেলেটাই ভবিষ্যতে ওনার জন্য ভিকটিম হয়, ওই ছেলে নিজের জন্য আসলে একটা সাফারিংস মানে নিজেই নিয়ে আসে। কিভাবে? প্রত্যেকটা ইন্টারভিউতে, এটা আমাকেও কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিছিলাম, জিজ্ঞেস করা হয়েছে যে তোমার স্যালারি এক্সপেকটেশনস কত। তখন ওই ছেলে ওই যে সারা জীবন তো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস মামা, ইয়েস পাপা করে আসছে, ওই ইন্টারভিউতে ওইটা, স্যার আপনি যা দিবেন তা। পৃথিবীতে কোনো বস চাবে যে আপনাকে হাই স্যালারি দিবে? না। প্রত্যেকটা বস চাবে যে আপনাকে যত লো স্যালারি দেওয়া যায়। তখন ও যে ওই ইয়েস পাপা করে আসছে সারা জীবন, ও ইন্টারভিউতে এসেছে স্যার আপনি যা দিবেন, ও তো মুরগি পাইছে ও বস, তো দিবে ওর ওই লেভেলের। আমি আমার একটা পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই। আমি যখন ভার্সিটি 4th ইয়ারে উঠছি মাত্র, তখন আমি প্রায় 3-4 কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের অফার পাই। সো আমার কাছে তখন এটা খুবই সারপ্রাইজিং লাগে এবং আমি খুবই কনফিডেন্ট হয়ে যাই। যেখানে নিজের আপন ভাইয়েরা সম্পত্তি দিতে চায় না, যেখানে নিজের মায়ের পেটের ভাই বোনরা সম্পত্তি নিয়ে মারামারি করে, সেখানে একজন বাইরের ভদ্রলোক সে আমার মধ্যে কী এমন দেখলো যে আমার পিছনে সে 3-4 কোটি টাকা ইনভেস্ট করবে। এটাতে আমি খুব কিউরিয়াস হয়ে যাই। পরবর্তীতে ওই ভদ্রলোকের সাথে আমার আরও আলাদাভাবে 2টা মিটিং হয়, যদিও আমাদের নেগোসিয়েশনটা এমন পর্যায়ে যায় যে আমাদের ডিলটা মিলে না, এই জন্য ওটা উইথড্র করে নেই। বাট আমার কাছে এটা খুব লাগে যে উনি আমার মধ্যে কী এমন দেখছে যে উনি জাস্ট একটা ছোট্ট পরিচিতির কারণে আমার পেছনে 3-4 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। তখন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশন স্কিলস আর আমার কমিউনিকেশন স্কিলস। আমার যদি নেগোসিয়েশন স্কিল না থাকতো আমি কিন্তু রাজি হয়ে যেতাম ওই ডিলটাতে, বাট ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে আমার জন্য প্রফিটেবল না। এই যে আমি যে নেগোশিয়েট করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি, আমার জায়গায় যদি 4th ইয়ারের বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির 4th ইয়ারের একটা ছেলে, আমি বলতেছি না সবাই, ধরেন 99%, ও যদি 4th ইয়ারে থাকতে 3-4 কোটি টাকার ইনভেস্টমেন্ট পায়, ও নাচতে নাচতে লাফাবে। সেখানে আমি ওটা রিজেক্ট করে দিছি। কেন রিজেক্ট করে দিছি? বিকজ আমার নেগোসিয়েশন স্কিল ছিল, আমার কমিউনিকেশন স্কিলস ছিল, এবং এই জন্য নিজের প্রতি কনফিডেন্স ছিলেন যে আমি হয়তো এক্স্যাক্টলি এর কেউ যখন আমার প্রতি এই টাকাটা ইনভেস্ট করতেছে তার মানে আমার হয়তো ওই পটেনশিয়ালটা মিট করার পসিবিলিটি আছে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা। এবং অনেক ক্ষেত্রে না বলতে পারাটাও এক ধরনের স্কিল, যে আমি সব কিছুতে হ্যাঁ বললাম না, আমার যেটাতে হ্যাঁ বলা উচিত সেটাতেই হ্যাঁ বললাম, যেটাতে বলা উচিত না সেটাতে না। দ্যাটস মানে যে ওই কথাটাই চলে আসে আমি কি করব না, এটাও আমার আসলে জেনে রাখা উচিত। এক্স্যাক্টলি। এবং এখানে ভাইয়া আমি যদি ওই ইনভেস্টমেন্টটা নিতাম, আমি 1 বছরে যেই টাকা পাইতাম ওই টাকাটা ওই ইনভেস্টমেন্ট ক্যান্সেল করার 1 মাসের মধ্যে আমি পেয়ে যাই। তাহলে আমি যদি নিজের পটেনশিয়াল না জানতাম, আমি যদি স্কিলড না হইতাম, প্রথম কথা আমি যদি আমার কমিউনিকেশন বেটার না থাকতো, আমার প্রেজেন্টেশন বেটার না থাকতো, তাহলে আমি কিন্তু এই ইনভেস্টমেন্টটা পাইতামই না। দ্বিতীয় কথা হচ্ছে ইনভেস্টমেন্টটা পাইলেও আমার যদি নেগোসিয়েশন স্কিল না থাকতো, তাহলে আমি এখানে আবার এইটা রিসিভ করার কারণে দেখা যেত যে আমি একটু লস করতেছি, বা আমার পটেনশিয়াল অনুযায়ী আমি হয়তো বা পেমেন্টটা পাইতাম না। সো এই কারণে বাবা আমার একটা ধারণা থাকে যে এখন শেখার বয়স না। ও যখন 25-26 বছর বয়সে গিয়ে শিখতে যাবে তখনও শেখার বয়স আছে। আপনি 40 বছর বয়সেও শিখতে পারবেন, কিন্তু 40 বছর বয়সে আপনার শ্বশুর শাশুড়ির প্যারা, আপনার বউয়ের প্যারা, আপনার সন্তানের প্যারা। আমি একটা কমিউনিটিতে আসি, ওখানে আমি যেই জিনিসপত্র শিখছি, আমার একজন বড় বোন আছে ডক্টর ফারজানা রিঙ্কি আপু, উনিও একই জিনিস শিখছে। আমি অ্যাপ্লাই করতে পারতেছি, বাট রিঙ্কি আপু অ্যাপ্লাই করতে পারতেছে না। কেন? রিঙ্কি আপুর 2টা বেবি আছে মাশাল্লাহ, আপু নিজে জব করে, আপুর অন্যান্য ফ্যামিলি লাইফ আছে, যেহেতু আপুর ফ্যামিলিতে আপুই কাজকর্ম করেন। সো এই এত কিছু সামলায় আপু শিখছে, একই জিনিস শিখছে, কিন্তু আপু অ্যাপ্লাই করতে পারতেছে না। বাট ওই একই জিনিস আমি শিখে অ্যাপ্লাই করতে পারতেছি। তো এই জন্য আমি মনে করি শেখার অ্যাকচুয়াল বয়স আসলে এখন। আপনি যে কোনো সময় শিখতে পারবেন, বাট অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ধরেন যে আপনার তো এইজ অনেক কম, হ্যাঁ,
তো আপনি যে এইগুলো করতেছেন, আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা আসে নাই, বা তাদের কি এই চিন্তা ছিল না যে আপনার আমাদের ছেলে পড়াশোনা শেষ করে সে একটা ভালো চাকরি পাবে বা জব করবে, এই ধরনের কি চিন্তা ভাবনা ছিল না? আমার হাসি শুনে আপনি এটা দেখে বুঝতে পারবেন। এটাই আমার ছিল। আমার মা আমাকে বলে, তুই সারাদিন ঘরে বসে থেকে কি করস? মানুষের ছেলে স্যুট টাই পরে অফিস থেকে আসে। এটা নিয়ে একটা চমৎকার রিসার্চ বলবো, বিজনেস বায়াস। তো মানুষ যখন অনেক ব্যস্ত থাকে তার গিল্ট কম হয়। হুম। এটা রিসার্চটা আগে বলি, তারপর আমি আমার মায়ের কাছে আসতেছি। এটা হচ্ছে গিয়ে আপনার সম্ভবত শিকাগোর রিসার্চ একটা। ওইখানে যেটা করা হয়, বাচ্চাদেরকে চকলেট নিয়ে আসতে বলা হয়। কিছু চকলেট সামনেই রাখা, কিছু চকলেট হচ্ছে কি আপনার 15 মিনিট হেঁটে গিয়ে এরপরে চকলেট আনতে হবে। ম্যাক্সিমাম মানুষ কী করছে জানেন? 15 মিনিট হেসে এরপরে চকলেট নিয়ে তারপরে ফেরত আসছে। কারণ তাদের কাছে মনে হয়েছে যে তারা খুব মহৎ কাজ করতেছে, 15 মিনিট হেঁটে আসছে, কষ্ট করে খাইতেছে, কর্ম করে খাইতেছে। আচ্ছা। সো এটা ব্রেইনে আসলে কি হয় সেটা বলি। ব্রেইন অলওয়েজ রেজাল্টে কখনো ব্রেইন ফোকাস দেয় না, ব্রেইন ফোকাস দেয় অ্যাক্টিভিটিতে, যে আপনি কাজ করতেছেন। অনেক স্টুডেন্ট দেখবেন বই নিয়ে সারাদিন বসে থাকে, একটু পরপর ফোন ধরে। এই সেম জিনিস আমি আমার রুমমেটের ক্ষেত্রে দেখছি। আমি দেখা যায় আমিও শেষ রাতে পড়ি, ও আগের 2 দিন পরে। দেখা যায় প্রায় কাছাকাছি রেজাল্ট থাকে, বা কোনো কোনো সময় দেখা যায় আমি ওর থেকে বেটার নাম্বার পাইতেছি। কাহিনীটা কি হয়, ও 2 দিন আগে থেকে পরে ঠিক আছে, কিন্তু একটু পরপর ফোন ধরে, একটু পরপর ফোন ধরে। বাট আমি যখন টানা পড়ি তখন আমি কোনো ফোন ধরি না, আমি টানা পড়তে থাকি। সো ওই যে ওর কাছেও মনে হইতেছে ও 2 দিন ধরে পড়তেছে, বাট মাঝখানে যে ও ফোন চালাইতেছে ওটা কিন্তু দেখতেছে না। সো বিজিনেস ডাজেন্ট মিন আপনি আসলে প্রোডাক্টিভ। সো আপনি বিজি আছেন তার মানে যে আপনি প্রোডাক্টিভ পারসন এটা না। সো ব্রেন অলওয়েজ ওই অ্যাক্টিভিটিটাকে টেক কেয়ার করে। সো আর বাংলাদেশে যেটা, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটাই এরকম, কালচারটাই এরকম, অনেকে কষ্ট পাইতে পারে। সেটা হচ্ছে আমাদের পূর্ববঙ্গের এই মানুষজন, আমরা কিন্তু আসলে বেসিক্যালি পশ্চিমবঙ্গের যে হিন্দু বা মুসলিম জমিদাররা ছিল ওদের জমি চাষ করতাম, ঠিক আছে? সো আমাদের ডিএনএতে মনে হয় এখনও ওই চাকরি জিনিসটা রয়ে গেছে আর কি। তা আপনি আপনার ফ্যামিলিকে এটা কিভাবে করলেন? কিছুই না, এখন ভাই, যখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট বাসায় ওয়াশিং মেশিন ঢুকায়, এসি ঢুকায়, 6 লাখ টাকা দিয়ে স্টুডিও সাজায়, মায়ের সকল আবদার পূরণ করে, তখন কি আসলে মায়ের আর কোনো কমপ্লেইন থাকতে কিন্তু পারে? এটা করার আগে তো আপনার তাহলে ফ্যামিলির সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। ডেফিনেটলি আপনি তো আর প্রথম দিন শুরু করলেন, প্রথম দিনে তার এসি নিয়ে আসতে পারেন না। এক্স্যাক্টলি। এর জন্য তো একটা টাইম ডিউরেশন গেছে। এই টাইম ডিউরেশনটা আপনি কিভাবে ম্যানেজ করছেন? এটা আসলে আমার জন্য খুবই টাফ ছিল। আমি প্রথমত আমার নিজেকে থ্যাংক ইউ দিতে চাই। আপনি যেটা বলছেন যে অনেক জায়গায় নো বলতে হয়, আই সেইড নো টু ডিস্ট্রাকশন, আই সেইড নো টু মাই ডিস্ট্রাক্টেড ফ্রেন্ড সার্কেল। সো এই দুইটা জিনিসকে আমি নো বলছি। আমি ইয়েস বলছি কীতে? আমি ইয়েস বলছি আমার স্কিল ডেভেলপমেন্টকে। আমি ইয়েস বলছি যে আমার লাইফে স্টাবলিশড হইতে হবে, আমি সাকসেসফুল হইতে চাই, এবং সেটা 26-27 হইতে চাই। আমি ওই 40 বছর বয়সে গিয়ে কোটি টাকা কামাইতে চাই না, যখন দেখা গেছে আমি ঠিকমতো ওই টাকাটা এনজয় করতে পারতেছি না। আমার ছোটোবেলায় আমি অনেক ছোটোবেলায় বাবাকে হারাই। আমি কখনো এইভাবে ডিরেক্টলি কাউকে বলি না, আমার অনেক স্টুডেন্টও জানে না এটা, আমি কখনো এই স্টোরিগুলো ওদেরকে বলি নাই। সো যখনও বাবা জীবিত ছিলেন, আমরা যে খুব স্টাবলিশড ফ্যামিলি থেকে বিলং করতাম বিষয়টা ওরকম ছিল না। সো আমার খুব শখ ছিল একটা সাইকেল কিনবো। আমি ওই সাইকেলটা কিনছি নিজের টাকায়, ভার্সিটিতে ওঠার পরে টিউশনের টাকায়। সো এরকম অনেক শখ থাকে যেগুলো কিন্তু আপনি 40-50 বছর বয়সে গিয়ে ফিল আপ করতে পারবেন না। সো এই জিনিসগুলো আমার কাছে ক্ল্যারিফিকেশনস ছিল। দ্যাট ইজ হোয়াই আমি আমার মতো করে স্কিল ডেভেলপমেন্ট করা শুরু করি। বাংলাদেশের মার্কেটে এমন মেন্টর খুব কমই আছে যাদের কোর্স আমি আসলে করি নাই। আগে কোর্স কিনতাম শেখার জন্য, এখন কোর্স কিনি উনি নতুন কী শিখায় আমার জানার বাইরে ওইটা দেখার জন্য। আই এম সরি টু সে, আশা করি কেউ অ্যারোগেন্ট হিসেবে দেখবে না, এটা আমার আসলে কনফিডেন্স। বিকজ আমি সরি, আমি ইমোশনাল হয়ে যেতে পারি। 14 থেকে 18 ঘন্টা এরকম আমি কাজ করছি। আমি 2টা ঈদ আমার ফ্যামিলি ছাড়া কাটাই। আমার মেসে থাকতাম, তো আমার তো যেহেতু ছোটোবেলা থেকে ঢাকায় পড়াশোনা, সাস্টে পড়ার কারণে সিলেটে থাকতাম। তো ওইখানে দেখা গেছে যে আমার ফ্যামিলিও ঢাকায় থাকে। তো এমনিতে আমার বাবা যেহেতু জীবিত নাই, আমরা 3জনই আসলে, তো সেখানে আমার মার আমাকে ছাড়াও ঈদ কাটাইতে হয়। সো এটা আমার স্যাক্রিফাইস ছিল। এমনও আছে, আমি যেই কোর্সের কথা আপনাকে বলছি, ওইখানে প্যারেন্টস মিটিংয়ের আগে ঈদের সময় সব দোকানপাট বন্ধ। আমি 10 টাকার একটা নাটি বিস্কুট খেয়ে এরপরে মিটিংয়ে ঢুকছি, দেন ওইখান থেকে 10 লাখ টাকা সেলস হয়েছে। সো এটা আমি প্রথম দিন জানতাম না। আমার মা আমাকে প্রায় ইমোশনালি বলতো, অ্যাজ ইউজুয়াল সব মার মতো, যে তোমাকে চাকরি করতে হবে, বুয়েটে চান্স পাও নাই, তোমাকে তাহলে বিসিএস ক্যাডার হইতে হবে, এটা করতে হবে। তো অলওয়েজ আমি এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। আমাকে ইনিশিয়ালি আমার মায়ের মন রক্ষা করার জন্য ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়াতে এটা একটা প্রেশার ছিল, একেবারে পড়াশোনাটা ছেড়ে দিতে পারিনি, দুইটা ব্যালেন্স করা লাগছে। এই জন্য আমার গ্রোথটাও আমি মনে করি একটু স্লো হয়েছে। আমি যদি আমার কাছে 100% ফোকাস দিয়ে করতে পারতাম তাহলে আমি আরও বেটার করতে পারতাম।
সো ওই জায়গা থেকে আমার আসলে মাকেও বুঝাইতে হয়েছে একাডেমিক রেজাল্ট দিয়ে যে দেখো দেখো আমি মোটামুটি পড়াশোনা করতেছি, একেবারে ছেড়ে দিইনি, আবার এদিকেও রেজাল্ট আসতেছে। যখন স্কিল ডেভেলপমেন্ট দিয়ে বা আমি স্কিল হয়ে যখন নিজের কাজে উদ্যোক্তা হয়ে যখন নিজে অনেক বড় রেজাল্ট আনতে পারছি, আমার মা তখন আমার সমবয়সী যারা বন্ধুবান্ধবরা আছে ওদের সাথে যখন কম্পেয়ার করতেছে, তখন দেখে যে আমার ছেলে তো একটু আগানো, তখন আমার মা ফাইনালি এখন স্যাটিসফাইড, সে খুব একটা প্যারা দেয় না। দ্যাটস গ্রেট। আসলে সাপোর্টার খুব কম মানুষই থাকে। Yes. দেখা যায় যে হচ্ছে যখন উইন হয়ে যায় তখন আসলে অডিয়েন্সের অভাব হয় না যারা আমাদের বাহবা দেয়। বাট এত কিছু থাকতে কেন আপনার মনে হইলো যে আমি এরতে কি করি, কোর্সই বানাই বা এই বিষয়গুলো নিয়ে কাজ করি? এইটা অন্য আমি কিছু করতে পারতেন, হোয়াটএভার, যে কোনো বিজনেস করা যেতে পারতো। আমি ছোটবেলা থেকে একটু অনেক দুষ্ট ছিলাম, এটা ঠিক, বাট একটু লাজুক প্রকৃতির ছিলাম। আমি ক্রিকেটের জন্য অনেক মাইর খাইছি ভাই, ভূতের মতো মাইর খাইছি ক্রিকেটের জন্য। আমার এত আমি ক্রিকেটারই হইতে চেয়েছিলাম, এটা আমার প্রথম ড্রিম ছিল। তো আমার বাবা আমাকে প্রায় বলতো যে দেখ তোর বাবার কিছু নাই, বাট তোর কিন্তু কিছু একটা করতে হবে। মানে আমার দাদারা অনেক সয় সম্পত্তির মালিক ছিলেন, তো আমার বাবা আমাকে ঠিক এইভাবে বলছে যে আমার বাবার ছিল এই জন্য আমি পড়াশোনা করিনি, তোর বাপের কিন্তু কিছু নাই, তোর কিন্তু পড়তে হবে। সো একদিন 2 দিন 3 দিন মাইর তো খাইতেছি, পড়াশোনা কিন্তু খুবই অ্যাভারেজ ছিলাম। তো একটা সময় না পড়াশোনার প্রতি ভালো লাগা জন্মে যায়, কিভাবে হুট করে একবার ভালো রেজাল্ট করে ফেলি, এরপরে দেখি যে রোল 1 এসে খোঁজ খবর নিতেছে। শুরুর দিকের স্টুডেন্টরা যাদের দিকে তাকায় থাকতাম দূর থেকে দেখতাম, ওরা তো অনেক ভালো, পাত্তাটা তো দিবে না। তো 2-1টা সাবজেক্টে ভালো করে ফেলার পরে ওরা এসে খোঁজ খবর নেয়, তখন আমি একটু কনফিডেন্স পেয়ে যাই। দেন আমি পড়াশোনাটাই সিরিয়াসলি করি এবং ডিসিশন নিয়ে আমি এটাই ঠিকঠাক মতো করবো। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে সব কিছুতে টপ রেজাল্ট মেনটেন করে আসছি। তো যেটা আমি বলছি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, আমি কলেজ লাইফ থেকেই টিউশন করাইতাম। সো আমার 1 বছরের জুনিয়র একটা মেয়েকে আমি প্রথমে পড়াইতে যাই, যেটা আমি বলছি এমনিতে লাজুক প্রকৃতির, তার উপরে ফিমেল স্টুডেন্ট, ডবল মারা। তো আমি গিয়ে নিচের দিকে তাকে তাকে করে পড়াইতাম এরকম, বা সামনে হয়তো পড়াটা একটু বুঝিয়ে দিতাম। তারপরে দেখা গেছে কি ওই মেয়েটা দেখা যেত 2-3 করে নাম্বার পাইতো। তো আমি যখন বুঝাই, টিচার কিন্তু বোঝানোর সময় নিজেই বুঝে উনি ভালো কীরকম পড়াইছে, তো আমি বুঝতে পারতাম যে আমি আসলে খুব ভালো বুঝাইতে পারতেছি বা ও বুঝতে পারতেছে। কারণ ও যে টাইপের স্টুডেন্ট দেখা যায় 2-3 করে পাইতো 25-এর পরীক্ষাগুলোতে, যেগুলো 25 মার্কস হইতো বা 100-তে পাসও করতো না, 21-22 পাইতো, সেখানেও অ্যাটলিস্ট কয়েকটাতে A+ পায়, কয়েকটাতে 78-79 পায়, এরকম পায়। সো ওই যে স্টুডেন্ট সাকসেস প্লাস আমি কনফিডেন্ট যে আমি পড়াইতে পারতেছি। তো আমি কলেজ ফার্স্ট ইয়ার থেকে কোভিড পর্যন্ত অনেক টিউশন করাইছি এবং আলহামদুলিল্লাহ প্রায় সম্ভবত 15 থেকে 21 জনের মতো, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, আমি স্টুডেন্ট পড়াইছি অফলাইনে, এবং সবার ফিডব্যাক ভালো। এমন কোনো স্টুডেন্ট নাই যাদের বাসায় আমি একবেলা ভাত খাইনি। এবং ওই স্টুডেন্টরা এখনও আমার সাথে যোগাযোগ আছে, কল টল দেয়, পরীক্ষা টরীক্ষা থাকলে কোনো সাকসেস পেলে জানায়। সো ওই জায়গাটা থেকে আমি কনফিডেন্স পাইছি যে আমি হচ্ছে এই জায়গাটাতে ভালো করতে পারবো। কোভিডের টাইমে আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা স্টার্ট আপ হয়, আমি ওখানে লিডিং ছিলাম না, ওরা জাস্ট আমাকে হায়ার করে। তো ওইখানে আমি খুব কনফিডেন্টলি হচ্ছে একটা ক্লাস নেই। তো ওই ক্লাসটা রেকর্ড করার পরে আমার যে ক্যামেরাম্যান ছিল বললো যে ভাই আপনি কি প্রফেশনাল? আমি বললাম না, আমি জাস্ট অফলাইন টিউশন করে। কারণ সবাই কাট দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ড করে, আমি একটা কাটও নেই, আমি টানা পড়ায় গেছি। সো এটাতে খুব সারপ্রাইজড হয়েছে। সো ওইখান থেকে আমি একটু কনফিডেন্ট হয়ে যাই যে ঠিক আছে পারতেছি। দেন আমি একটা সময় দেখি যে একটা এডটেক প্ল্যাটফর্মে টিচার হায়ারিং করতেছে, যেটা অলরেডি মার্কেটে এস্টাবলিশ এডটেক। তো ওইখানে আমি আমার ওই ভিডিওটা দিই, কিভাবে দেখেন আপনার কাজগুলো আসলে অপরচুনিটি ক্রিয়েট করে ফেলে। তো ওরা আমার এই ভিডিওটা দেখে পছন্দ করে। আমি ওইখানে অ্যাডমিশনের ক্লাস টাস নিতাম, এইচএসসি কেমিস্ট্রি পড়াতাম, বেসিক্যালি গাইডলাইন ভিডিও বানাতাম। সো ওইখানেও যখন ক্যামেরার সামনে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়, বাট আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে ওরা আমার পটেনশিয়ালটা ধরতে পারতেছে না। ইনভেস্টমেন্টের মতো ঘটনা। হ্যাঁ, ওরা আমাকে দিয়ে দেখা যেত যেই কাজটাতে আমি কম ভালো ওইটা আমাকে দিয়ে করাইতো, কারণ ওই ফিল্ডে কোনো লোক নাই। যেটা আমার মেইন কাজ পড়ানো, দেখা যেত ওইটাতে আমি কম সুযোগ পাইতেছি। তো আমার কাছে মনে হয়েছে এইখানে থেকে আমি কাজ করেও শান্তি পাচ্ছি না। ক্যারিয়ারে সাকসেসফুল হইতে হলে 3টা জিনিস আপনার জন্য মাস্ট। আপনি যে কাজটা করতেছেন সে কাজটা করে আপনি হ্যাপি হইতে চান, ইউ নিড 3 থিংস। ওই কাজটা আপনার ভালো পারতে হবে, এক্সপার্ট হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ওই কাজটা আপনার এনজয় করতে হবে। নাম্বার 3, আপনার ওই কাজটা থেকে ভালো পরিমাণ টাকা পয়সা পাইতে হবে। সো ইউ হ্যাভ টু বি এক্সপার্ট, ইউ হ্যাভ টু এনজয় অ্যান্ড ইউ হ্যাভ টু বি গেট পেইড। আমি 3টার একটাও পাইনি। তো ডেফিনেটলি আমি এটা ছেড়ে দিব। রাইট। সো আমি ছেড়ে দিছি, দেন আমি নিজে আলাদা চ্যানেল খুলছি, এবং ওইখানে যখন খুলছিল আলহামদুলিল্লাহ শুরু থেকে আমি ভালো রেসপন্স পাইতাম। তবে পারফেকশনিস্ট হইতে একটু দেরি করে ফেলছি। এটা যারা দেখতেছে নতুন করতে চায় তাদেরকে আমি এটা সাজেস্ট করবো যে পারফেকশনিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট স্টার্ট করো। সো ওই যে ভালো পড়াইতে পারতাম, স্টুডেন্ট ফিডব্যাক ভালো ছিল, ওইখান থেকে আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো করতে পারবো। দ্যাটস গ্রেট। ওইখান থেকে আপনার মনে হলো যে আপনি এটা শুরু করবেন। ইয়েস। বাট
শুরু করে এখন পর্যন্ত আসতে তো আসলে আপনার অনেকটা জার্নি স্পেন্ড করে আসতেছে। কত সালে শুরু করছেন তাহলে আপনি এটা? আমি অফলাইন টিউশন শুরু করি 2017-তেই কলেজে ওঠার পর। অনলাইনে মনে হলো যে অনলাইনে টেক খুলবো বা এরকম চিন্তা ভাবনা কখন আসলো? অনলাইনে কাজ শুরু করি 2020-এ কোভিডের টাইমটাতে, আর নিজে থেকে স্টার্ট করি 2023-এ, ওকে, 23-এর মার্চ থেকে। মোটামুটি 17 থেকে বা আমি ধরলাম 23 থেকে আমি ধরতে পারি, বা হ্যাঁ। আপনার হচ্ছে 22, কারণ একটা প্রিপারেশন বা ওভারঅল সব কিছু থাকে। তাহলে ওই যে ওইখান থেকে আজকে আপনি এরকম একটা জায়গায় আসলেন, বাংলাদেশের মতো একটা জায়গায় আপনি স্টুডেন্টদের কাছে 50,000 টাকার মতো কোর্স সেলস করতেছেন, Yes. বা আপনার একটা গ্রোথ হয়েছে, এই দ্যাটস ওয়াই আপনার জন্য আসলে ডিসকাশন করা। তো এর পিছনে এমন কি স্ট্র্যাটেজি বা এমন কি কি ছিল যেটা অন্যরাও বিজনেসম্যান হিসেবে কাজে লাগাইতে পারবে? শুধু তো একটা ব্রেন ডেভেলপমেন্ট তো আমাদের সব কাজ করতে কনসিস্টেন্টলি মেনটেন করতে কাজে লাগে, বাট এমন কি কি প্রসেস ছিল বা এমন কি কি সময় আপনার মনে হয়েছে যে না এবার আমার গ্রোথ আসবে বা এভাবে আমরা কাজটা করতে পারি? এর পিছনে বিহাইন্ড দ্য রিজনগুলো কি, যে যে কেউ একজন একটা খুলতে চায় বা যারা Okay. হচ্ছে এই বিজনেসে সফল হতে চায় লাইক? আমি দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে গিয়ে স্কিলড, একটা হচ্ছে গিয়ে হ্যাভিং আ মেন্টর। আমি যদি স্কিলড না হইতাম, আমার মেন্টর থেকেও কিন্তু খুব একটা লাভ হইতো না। আমার মেন্টরের আওতায় থেকে হইলেও আমাকে স্কিলড হইতে হইতো। বাট আমার ক্ষেত্রে সুবিধাটা হয়েছে আমি আগে থেকে নিজে নিজে কাজ করে কিছুটা স্কিলড হয়েছি। আমি দেখতাম কি যে আমার প্রোডাক্ট যারা কিনে, যেহেতু আমি অর্গানিক, আমি কিন্তু কখনো ফেসবুকে এর আগে বুস্টিং চালাই নাই মেন্টর ছাড়া। আমি দেখতাম আমার প্রোডাক্ট যারা কিনে ওরা খুব ভালো মানে ফিডব্যাক দেয়, প্রশংসা খুব ভালো যে ভালো, কিন্তু বেশি মানুষ কিনতেছে না। এখন কেন কিনতেছে না এটা তো আমি জানি না। তো যাই হোক, আমি একটা মেন্টর চুজ করি, একটা হাই ভ্যালু প্রোগ্রামে যুক্ত হই। তারপরে আমার মেন্টর আমাকে ক্ল্যারিফিকেশনস দেয় যে সাকিব, তোমার যেহেতু ফিডব্যাক ভালো বাট তোমার সেলস বেশি হচ্ছে না, তার মানে তোমার মার্কেটিং খারাপ, দেন তোমার মার্কেটিংয়ে ফোকাস দিতে হবে। এখন এইখানে আমি নিজেকে, এখানে আমি দুইটা থিওরি বলবো, সবার একটু মনোযোগ দিয়ে শোনা উচিত। একটা হচ্ছে ডানিং ক্রুগার ইফেক্ট। যারা কম জানে বা কম স্কিল্ড তারা ভাবনা যে তারা অনেক এক্সপার্ট। আই কান্ট লাই, আমি তাদের মধ্যে একজন ছিলাম। কম স্কিল্ড হয়ে এমন একটা ভাব নিতাম যে আমি অনেক জানি বা আমি অনেক এক্সপার্ট। কারণ আমি যদি এক্সপার্ট হই, আমার রেজাল্ট কই? রেজাল্ট তো নাই। সো আগে আমি রিসার্চটা বলি। ডানিং ক্রুগার এই দুইজন সাইকোলজিস্ট কী করে, কিছু মানুষকে নিয়ে এসে একটা পারফরমেন্স করায়, বিভিন্ন লজিক্যাল টেস্ট নেয়, গ্রামাটিক্যাল টেস্ট নেয়, হিউমার টেস্ট নেয়। নেওয়ার পরে পারফর্মারদেরকে জিজ্ঞেস করে তোমাদের পারফরমেন্স কেমন হয়েছে বলে মনে করো। যারা 25%-এর নিচে পারফর্ম করছে ওরা বলে আমরা তো 70 থেকে সেই ফাটায় 70 ফেলছি। সেই ফাটায় ফেলছি, 60 থেকে 70% পারফরমেন্স। আর যারা টপ পারফর্মার ছিল ওরা বলে আমরা বিলো দ্য অ্যাভারেজ পারফর্ম করছি, আলো ভালো করতে পারতাম। চিন্তা করেন, যারা ভালো পারে ওরা ওদের ভুল স্বীকার করতেছে, আর যারা ভালো পারে না ওরা ওদের অদক্ষতাও স্বীকার করতেছে না। আপনি যদি স্বীকার না করেন যে আপনার ভুল আছে বা ভুল হচ্ছে, আপনি কিন্তু ভুল শুধরানোর সুযোগ পাবেন না। অ্যাজ এ রেজাল্ট আপনি ওই ভুলটা বারবার করবেন, বারবার ফেল করবেন। সো আবার আপনি যদি সেলফ ডাউটও করেন, আপনি শুরুই করতে পারবেন না। এটার একটা পার্সপেক্টিভ থাকে, সেটা হচ্ছে আমরা সব কিছুর একটা সিলিং ফিক্সড করি। লাইক আমি তাকে ভুল বলবো না যে 20% বলতেছে বাট বলতেছে ফাটাই ফেলতেছে। ব্যাপারটা হচ্ছে তার কাছে ওই 20-25%ই হায়ার লেভেল অফ সিলিং। ইয়েস, সে ভাবতেছে এর বাইরে আসলে পারফরমেন্স করা পসিবল না, সো দ্যাটস ওয়াই আমি এটাই করতেছি। লাইক ওই যে যখন দেখে না কুয়োর ব্যাং, আমরা একটা বলি যে হ্যাঁ, হ্যাঁ, কুয়োর হ্যাঁ। ব্যাং ভাবে এটাই পৃথিবী, এর বাইরে আর কিছু নাই, সো আমি এখানে একাই রাজত্ব করতেছি, মানে আমি পৃথিবীর রাজা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেই ব্যক্তি 70, 75, 90% পর্যন্ত পারফরমেন্স করে ভাবতেছে যে না আরও পটেনশিয়াল আছে আমার, ইটস মিন তার সিলিংটা অনেক হাই, তার অনেক বেশি নলেজ আছে, সে জানে এই ফিল্ডটা কত বড়, তার মধ্যে ওই ক্ষুধাটা আছে যে না আমি এখনও টপে যাইতে পারি নাই। আর আলটিমেটলি আপনি যত টপ লেভেলের মানুষের সাথে মিট করেন না কেন, প্রত্যেকটা মানুষ একই কথা বলবে যে আমি আরও টপে যাওয়ার স্কোপ আছে আমার। ইয়েস, এবং এই পটেনশিয়ালটা যারা রাখে, ধরেন আপনি যদি নাই জানেন যে এখান থেকে এখানে যাওয়া যায়, আপনি এখান থেকে এই পর্যন্ত যাবেনই না। ইয়েস, সো ওই যে আপনার বিলিফ সিস্টেমের জন্য আরেকটা থিওরি যেরকম আছেন, ওই একটা রিসার্চে ছিল, সকল বিজ্ঞানী সকল সায়েন্টিস্ট বলছে 4 মিনিটের কম সময়ে 1 কিলোমিটার দৌড়ানো যায় না। রজার বেনিস্টারের স্টোরিটা। হ্যাঁ, দৌড়ানো যায় না। তারপর যখন উনি 4 মিনিটের কম সময়ে 1 কিলোমিটার দৌড় সম্পূর্ণ করলো, এরপর কিন্তু কয়েকশো মানুষ এই জিনিসটা কমপ্লিট করছে, এবং এখন Yes. কিন্তু এটা কোনো ম্যাটারই না। তার মানে একটা বিলিফ সিস্টেম লাগে যে একটা পয়েন্ট, যে পয়েন্টটাকে ব্রেক করে দিয়েও সামনে আগানো যায়, এই বিলিফ সিস্টেমটা যখন মানুষের ভিতর থাকে তখন তার ব্রেন আলটিমেটলি তাকে পিছন থেকে পুশ করে যে না উনি পারছে, একজন যদি পৃথিবীতে পেরে থাকে তাহলে এটা করা সম্ভব। যেমন আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে মোটিভেট করি, প্লাস আমি নিজেভাবে মোটিভেট হই, একজন পার্সন এক্স এই কাজটা করতে পারছে, দ্যাটস মিন এটা সম্ভব। আমি পারতেছি না, হয় আমার স্কিলের গ্যাপ, আমার কনসিস্টেন্সির গ্যাপ, আমি হয়তো বা ওই পরিমাণ যোগ্য না, Exactly. দ্যাটস মিন আমি যদি যোগ্য হইতে পারি তাহলে ওই জিনিসটা আমিও করতে পারবো, কারণ একজন মানুষ পারছে। এখন
একজন দৌড়ে 1 কিলোমিটার 4 মিনিটের সময় চলে গেছে, এখন আমি একজন প্যারালাইজ, আমি হুইল চেয়ারে হাঁটি, আমি যদি চিন্তা করি আমি কেন পারতেছি না বা এটা সম্ভব না, এটা আসলে কোনো মেক সেন্স করে না। ওই যে ভাই জিরাফের এক্সাম্পলের মতো, জিরাফের গলা পর্যন্ত পানি আসে, তো ছাগল বলতেছে কি রে পানি কত দূর, এই তো জিরাফ গলা বলে, "এই তো পর্যন্ত।" গলা পর্যন্তই, কিন্তু ওই পানিতে ছাগল ডুবে পুরো ভূত। সো এই হচ্ছে পার্সপেক্টিভ। তো আপনি যে বলেন লাইফে একজন মেন্টর দরকার ছিল, এই মেন্টরের ভাই ভূমিকা এটা আমি একটু কমপ্লিট করি। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন না যে একজনের ক্যাপাবিলিটি আছে যে সে 80% পর্যন্ত সাকসেস হইতে পারবে, বাট সে 20%ই আসলে হ্যাপি। সে জানেও না যে যে সে তার চাইলে আরো 80% যাওয়া পর্যন্ত যায়। রিচ করতে পারে, তার পটেনশিয়াল মিট করতে পারে, কিন্তু সে 20তেই হ্যাপি। এই জন্য যেই মানুষটা জানে না যে সে জানে না, হি ইজ আ ডেঞ্জারাস পারসন। এবং মেন্টরের যে কথাটা আমি বলতে চাইছিলাম, আমার মেন্টর আমাকে আসলে কীভাবে হেল্প করছে, একটা তো আমার মধ্যে ডানিং ক্রুগার ইফেক্ট ছিল যে ইয়েস আমি মনে হয় অনেক জানি, আমার আর কিছু জানার নাই, এইটাই অ্যাপ্লাই করলে হবে, যেহেতু কাজ করতেছে, সেল হচ্ছে, অল্প অল্প টাকা পয়সাও পাচ্ছি, তখন এমনিতেই বিকাশে লাখ টাকার মতো থাকতো, তো তখন ওইটা নিয়ে আমি খুশি। বাট আরও যে করা যায় ওইটা আমাকে হচ্ছে আমার মেন্টর ইয়াটা দিছে। এটা নিয়ে একটা রিসার্চ আমি আপনাকে বলে নেই। এই রিসার্চটা এমনভাবে করা হয় একটা সুপার মার্কেটে, এটা নিয়ে একটা বই আছে, দ্য প্যারাডক্স অফ চয়েস, হোয়াই মোর ইজ লেস। সুপার মার্কেটে গবেষণাটাতে এরকম ছিল, একটা টেবিলে 24 ধরনের জেলি রাখা হয়, যেখানে মানুষকে ফ্রি টেস্ট করার সুযোগ দেওয়া হয়। ওই জেলিগুলোর একই কোম্পানির জেলি ছিল এবং একই দামের ছিল। ঠিক পাশের টেবিলে 6 ধরনের জেলি রাখা ছিল, ওগুলাও ওই সেম কোম্পানির, সেম প্রাইসের। এগুলো টেস্টের জন্য রাখা হয় এবং বিজ্ঞানীরা টেস্ট করে যে কোন টেবিলে বেশি ভিড় হয়, কোন টেবিল থেকে মানুষ বেশি কিনে, এবং কোন টেবিল থেকে কেনার পরে মানুষের স্যাটিসফ্যাকশন লেভেলটা কীরকম। দেখা যায় যেই টেবিলে 24 ধরনের জেলি ছিল, ওই টেবিলে মানুষ বেশি ভিড় করে, টেস্ট করে বেশি, কিন্তু কিনে মাত্র 3%, কনভার্সন রেশিও মাত্র 3%। আর পাশের টেবিলে মাত্র 6টা জেলি ছিল, 6 ধরনের জেলি ছিল, ওইখানে মানুষ ভিড় করে কম, টেস্ট করে কম, কিন্তু কনভার্সন রেট 30%, মানে সেলস হয় 30%। প্রায় 10x। ইয়েস, অর্থাৎ এইখান থেকে ওনারা বুঝতে পারে আপনার যদি অপশন অনেক বেশি থাকে তখন আপনি ফোকাসড হয়ে কাজ করতে পারবেন না। এখানে ব্রেইনে যে জিনিসটা, অ্যাজ আ নিউরোসায়েন্স কোচ আমি আসলে ওইটা একটু এক্সপ্লেইন করি। সো আপনার আমাদের ব্রেইনের ডিসিশন মেকিংয়ে যেই অর্গানটা হেল্প করে সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমাদের ফোকাস, প্ল্যানিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিংয়ে প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে গিয়ে হেল্প করে। এই প্রিফ্রন্টাল কর্টেক্স একসাথে অনেক তথ্য আসলে প্রসেস করতে পারে না, ও খুব লিমিটেড ইনফরমেশন প্রসেস করতে পারে অ্যাট এ টাইম। ওয়ার্কিং মেমোরিটা এরকমই। সো ওই সময়টাতে যখন আপনি 24 ধরনের অপশন পান, বা ধরুন যে কোনো জায়গায় আপনার যখন অপশন অনেক বেশি থাকে, তখন দেখা যায় আপনার ব্রেন কম্পেয়ার করে কোনটা বেটার হবে, কোনটা বেটার হবে, কম্প্যারিজনের টাইম যায়। দেন ও ভয়ে থাকে, এটা নিলে যদি ওইটা ভালো হয়, এটা নিলে যদি এইটা খারাপ হয়। এই যে ও রাইট ডিসিশন নিতে ভয় পায়, এই জন্য ও একটু ডিলে করে, এটাকে বলে ডিসিশন প্যারালাইসিস। সো আপনার অপশন বেশি থাকলে তখন আপনি অ্যাকশন নিতে পারবেন না, আপনি তখন ডিলে করবেন, অথচ রেজাল্ট আসে কিন্তু অ্যাকশন থেকে। আপনি অ্যাকশন নিলে দেন রেজাল্ট আসবে। এই জন্য দেখবেন একটা কথা এরকম আছে, অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণী না পায় ঘর। সুন্দর মেয়েদের অপশন বেশি থাকে, ওই জায়গা থেকে আসলে ওই যেটা হয় আর কি। সো এই জায়গা থেকে আমার কাছেও অনেক ফ্রি রিসোর্সেস ছিল, কারণ সব তো এখন ইউটিউবে শেখা যায়। আমাদের এখন দুইটা ফাদার, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে ইউটিউব। ওইখান থেকে চাইলে আমরা মনে করতেছি সব কিছু শেখা যায়। ডেফিনেটলি ভাই, সব কিছু না গেলেও অনেক কিছু শেখা যায়, বাট ক্ল্যারিটি থাকে না। আমার কোনটা শিখতে হবে এটা আমি বুঝতে পারি না। এই জন্য আসলে আমার মেন্টর আমাকে হেল্প করছিল এই জায়গাটাতেই, উনি আমাকে ক্ল্যারিটি দিছে এক্স্যাক্টলি আমার কোন জায়গাটাতে দিতে হবে। এখন ক্ল্যারিটি পাওয়াতে কী হয়েছে ভাই, আমি ওই জায়গাটাতে ফোকাস দিছি, আমি আরও বেশি ফোকাসড হয়ে কাজ করতে পারছি, আর দ্যাট ইজ ওয়াই আমার রেজাল্ট আনাটা অনেক বেশি ইজিয়ার ছিল। আপনার এই কথাটা থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে হচ্ছে লেসন নেওয়ার মতো, যেটা আমি আমার মেন্টিসদের ট্রেন করাই, যে দেখা যায় যারা আমার বিজনেস হচ্ছে মেন্টরিংয়ের আন্ডারে থাকে, অনেক ধরনের প্রোডাক্ট লঞ্চ করে দেয়। তারা ভাবতেছে একসাথে অনেক প্রোডাক্ট লঞ্চ করে দেওয়া মানে আমার বিজনেসটা অনেক দ্রুত স্কেল করা যায়। বাট একটা বিজনেস স্কেল করার তো অনেক ধরনের ফর্মুলা আছে। এর মধ্যে যদি কেউ শুরুতে ভাবে আমি অনেক বেশি প্রোডাক্ট লঞ্চ করব, এটা যদি কোনো গ্রুপ অফ কোম্পানি না হয়, তাহলে তার জন্য এই জিনিসটা অনেক বেশি রিস্কি। তার কারণ কি, প্রথমত আপনার যে ফোকাস বিভিন্ন জায়গায় ডাইভার্ট হয়ে যেতেছে, আলটিমেটলি কোনো জায়গাতে আপনি ডিপ ফোকাসটা করতে পারতেছেন না। এবং দ্বিতীয়ত, আপনি যখন একই বিজনেস আন্ডার থেকে মার্কেটে অনেক প্রোডাক্ট দিতেছেন, সেম আপনার কাস্টমারও এই ডিসিশন প্যারালাইজে পড়ে যেতেছে, আমি কোনটা নিব, তার কি এইটা ভালো কিনা, ওইটা ভালো কিনা। এই জন্য আপনি যখন দেখবেন বিশ্বের বিভিন্ন স্যাস কোম্পানি যারা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড মডেলে কাজ করে, বা আমরা যখন আমাদের কোর্স অফার করি, এমন একটা অপশন থাকে যে 1 or 2। এখন 1, 2 or 3 তিনটা অপশন থাকে, বাট এটার বিহাইন্ডে একটা রিজন থাকে স্ট্রং। আমি তোমাকে এই তিনটা অপশন দিতেছি তার কারণ তুমি কম্পেয়ার করে 2 নম্বর অপশনটা নাও। তুমি যাতে 2 নম্বর অপশনটা নেও,
এই কারণেই আমি তোমাকে বাকি দুটা অপশন দেখাচ্ছি যে এই দুটো অপশনের চেয়ে এটা বেটার। কিন্তু এই পার্সেন্টেজটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আবার প্রবলেম, যে Yes. এতগুলো এখন আমি ডিসিশন মেক করতে প্রবলেম হচ্ছে। লাইক আমি যদি একটা উদাহরণের জন্য বলি, ওই উদাহরণের জোর ধরে আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমাদের মতো একটা স্যামসাং ফোন আছে। সো সেলসের ক্ষেত্রে অ্যাপ্রোচ অনেক বড় একটা ফ্যাক্ট। লাইক আমার হাতে একটা স্যামসাং ফোন আছে, আপনি কি এই ফোনটা নেবেন? আপনার কাছে এখন আনসার হচ্ছে দুইটা, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না। আমি যখন আপনার এইটা অফার করি, কোয়েশ্চেনটা খেয়াল করেন, আমার হাতে দুইটা ফোন আছে, একটা আইফোন, একটা স্যামসাং। আপনি কোন ফোনটা নেবেন? এখন যে কোনো একটা আমি চুজ করবো, দ্যাট মিনস আই এম সেইং ইয়েস। তার মানে আপনার বিজনেস মার্কেটিং ওভারঅল ক্ষেত্রে কাস্টমারকে এত অপশন দেওয়া যাবে না যে কাস্টমার বুঝতে পারতেছে না কোন, আমি আরও 5টা ওপ্পো নিয়ে আসলাম, ভিভো নিয়ে আসলাম, আরও কয়েকটা ফোন নিয়ে আসলাম, তখন আপনি আবার কম্পেয়ার শুরু করতেছেন কোনটার কত আছে, কী বিষয় র্যাম, আবার আমি আপনাকে একটাও দিতেছি না। তার মানে এক্ষেত্রে আমি অন্য অপশনগুলো ইউজ করতেছি, আমি যেটাতে ইয়েস বলাইতে চাই ওটাতে ইয়েস বলানোর জন্যই বেসিক্যালি। বাট এই জিনিসগুলো আমরা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আলটিমেটলি হয় না অনেক ক্ষেত্রে। আমরা আসলে যে ইউটিউব, ফেসবুক আরও বিভিন্ন জায়গা থেকে নলেজ নিয়ে আমরা ভাবি এক একজনের বিজনেস হতে এক একটা স্ট্র্যাটেজি আছে। লাইক আপনি হয়তো বা ফানেল ওয়াইজ কাজ করতেছেন, আপনি ভ্যালু লেডার ইউজ করতেছেন, যারা হয়তো বা আপনার 1000 টাকার 5000 টাকার কোর্স কিনছে তাদেরকে হয়তো বা আপনি 50,000 টাকার কোর্স অফার করতেছেন। এখন এটা হয়তো বা আপনার জন্য ক্লিক করছে, এখন এটা শুনে যদি সবাই এটা কাজ করা শুরু করে তাহলে কিন্তু সবার জন্য এটা ক্লিক করবে না। আবার অনেক এমনও আছে যে 1000 টাকার কোর্সে বিক্রি করে কয়েক কোটি টাকা ইনকাম করে ফেলছে, তার জন্য আবার ওই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। তাই আমার এই জিনিসটা খুব দক্ষতা সহকারে নেওয়া উচিত, কোন স্ট্র্যাটেজিটা আমার কাজ করবে, কোন স্ট্র্যাটেজিটা আমার কাজ করবে না। আজকে আমি এটা করলাম, কালকে আমি আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম, তারপর আরেকদিন আরেকজন বললো তার আরেকটা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম, দ্যাটস ওয়াই কিন্তু আমরা হচ্ছে আলটিমেটলি কোনো রেজাল্টই পাবো না, একটা থেকে আরেকটাতে যাওয়ার শিফট করব। এটা হচ্ছে এখনকার মানুষের আসলে এটা অভ্যাস হয়ে গেছে। কেন অভ্যাস হয়েছে ভাই? সব জায়গায় কন্টিনিউয়াস পার্শিয়াল অ্যাটেনশন থাকে, একটু পড়ি, একটু মোবাইল চালাই, এটা করি ওটা করি, মাল্টিটাস্কিংয়ে আমাদের ব্রেইনের প্রচুর এনার্জি খরচ হয়। ধরেন আমি খুব মনোযোগ দিয়ে পড়তেছি, হঠাৎ করে আমার ফোনে একটা নোটিফিকেশনস আসছে বা কেউ মেসেজ দিছে বা একটা কল আসছে, আমি ধরেন ওটা চেকও করলাম না, জাস্ট আমি দেখলাম যে কে মেসেজ দিছে, এই যে আমার ফোকাসটা ডাইভার্ট হয়ে গেল 1-2 সেকেন্ডের, এই যে ডিস্ট্রাকশনস, এইটা আমার ব্রেন থেকে 23 মিনিট 15 সেকেন্ডে মানে মনোযোগ কেড়ে নেয়। এটা হচ্ছে ডক্টর গ্লোরিয়া মার্ক নামে একজন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার, ওনার রিসার্চ থেকে বের হয়েছে যে আমরা যখন কোনো ডিপ ফোকাস দিয়ে কাজ করি, ওই টাইমে যদি আমরা 1-2 সেকেন্ডের জন্য ডিস্ট্রাক্টেড হই, দেখা যায় ওই একই মনোযোগ দিয়ে যদি ওই কাজটা আবার করতে যাই, ওই সেম মনোযোগ দিতে 23 মিনিট আবার কাজটা করতে, এবং পাশাপাশি যতটুকু আমি ডিস্ট্রাকশনে খরচ করলাম ওই টাইমটা তো আবার প্লাস যাচ্ছেই। হ্যাঁ। আর ওই শাইনি অবজেক্টিভ সিনড্রোম থেকে আপনি যে কথা বললেন, এক্ষেত্রে আমি উদ্যোক্তাদের একটা বিষয় বলতে চাই। যেমন জিনিসটা হয় কি, আমরা প্রথমে প্ল্যান এ ট্রাই করি, কোনো কারণে ফেল হয়ে যাচ্ছে, আমরা আবার এটা আসলে আমরা বিভিন্নভাবে গ্লোরিয়াস হইতো, দেখা যায় এখান থেকে ইনফরমেশন নেই, ওইখান থেকে একটু ইনফরমেশন নেই, কোথাও আমি শুনছি যে বলা হয়েছে যে আপনার প্ল্যান একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, এ না কাজ করলে বি কাজ করতে হবে। এখানে ব্রেনের একটা মেকানিজম কাজ করে, আমি প্ল্যান এটা শুরু করছি, সামহাউ আমার হয়তো বা 1 থেকে 100 গেলে রেজাল্ট পাবো, আমি 1 থেকে 70 পর্যন্ত আসছি, তা আমার মনে হচ্ছে আমার তো রেজাল্ট পাওয়া যাওয়ার কথা, কিন্তু আমি রেজাল্টটা পাই নাই। আচ্ছা থাক, আমার তো প্ল্যান বি আছে, আমি প্ল্যান বিটা ট্রাই করি। আবার প্ল্যান বি যখন আমি ট্রাই করা শুরু করছি, এইটা ট্রাই করার আগে আমি প্ল্যান সি বানাইছি। সো প্ল্যান বি আবার আমি 1 থেকে 70-80 পর্যন্ত, এটাও কাজ করতেছে না, সি কাজ করি, এভাবে আলটিমেটলি আমার কোনো প্ল্যানে ক্লিক করে না। কিন্তু আমি যদি প্ল্যান একটাই থাকতো, আমি যদি ওই প্ল্যানটাই নিয়ে যাওয়ার পর্যন্ত চেষ্টা করতাম ফুল পটেনশিয়াল দিয়ে, তাহলে হয়তো আমি ওটা মিট করে ফেলতাম। আমি আমার ফুল পটেনশিয়াল, আমার ব্রেনের ফুল পাওয়ার ওইখানে কাজ করি না। আমরা যে আমরা শুধু মোবাইল স্ক্রিনে থাকলে ডিস্ট্রাক্টেড থাকি, ব্যাপারটা এরকম না, আমাদের অনেক প্রিভিয়াস ইনফরমেশনও আমাদেরকে ডিস্ট্রাক্টেড করে। যেমন আমি সবসময় বলি যে আপনি প্ল্যান এ রাখবেন, কখনোই প্ল্যান বি রাখবেন না। যত কিছুই হোক, আপনার প্ল্যানটা যদি কার্যকরী হয়ে থাকে এবং এটা যদি প্রুভেন সিস্টেম হয়ে থাকে, তাহলে এটা কাজ করবে। ওই যে কেউ না কেউ তো করছে, তা আমি ওটা করতে পারবো, এটা তো সম্ভব। কেন করতে পারতেছি না? তার মানে আমার প্ল্যানিংয়ে গ্যাপ, আমার ফুল প্ল্যানটা গ্যাপ না, আমার হয়তো বা প্ল্যানিংয়ে গ্যাপ, আমার অ্যাকশনে গ্যাপ, কোনো একটা জায়গায় একটু টিউনিং করলে আমার ওই আলটিমেট রেজাল্টটা পাওয়া যাওয়া সম্ভব। বাট বারবার ডিস্ট্রাক্টেড কারণে আমরা জিনিসটা করতে পারতেছি না। এক্স্যাক্টলি, এই জন্য আসলে প্ল্যানিংয়ে অপশন না রেখে প্রোডাক্টে অপশন রাখা উচিত, যেটা আপনি একটু আগে আমাকে 2টা ফোন দিয়ে দেখাইছেন, অত অপশন না, বাট যদি কাস্টমার এইটা না নেয়, যাতে অ্যাটলিস্ট ওই প্রোডাক্টটা নিয়ে যায়।
আপনার টিভির দোকানগুলোতে এই জিনিসগুলো দেখি, বড়টা কেনার জন্য ওরা আমাদেরকে প্রভোগ করে, যদি আমরা না কিনি দেন কিনেই তো আমরা আসি আলটিমেটলি একটা প্রোডাক্ট। ডাউন সেলের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, ক্রস সেলের ক্ষেত্রে কাজটা খুব সুন্দরভাবে এই নলেজগুলো থাকলে আমার মনে হয় যে ওনারা আরো বেটার করতে পারবে, বেটার প্ল্যান না রেখে বেটার কোনো অপশন রাখা, প্রোডাক্ট রাখা আসলে এই জিনিসটা অবশ্যই দরকার। দেখেন আমাদের এই পডকাস্ট থেকে অনেক মানুষ অনেক কিছু জানতেছে, শিখতেছে, আবার অনেক জায়গা থেকেও শিখতেছে। হ্যাঁ। আলটিমেটলি যখন সে কোনো কিছু অ্যাপ্লাই করে রেজাল্ট পায় না, তার মধ্যে একটা স্ট্রেস কাজ করে। ইয়েস। সো এই স্ট্রেসটা, এবং এটা প্রতিটা মানুষের জন্য রিলেটেবল, যে ব্রেইনের ডেভেলপমেন্টে বা ব্রেইনে এমন কোনো ফাংশন আছে যেটা টিউনিং করে বা ওই সুইচ অন করে দিলে আমি এই স্ট্রেস থেকে রিলিফ পেতে পারি, বা এই স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার ক্ষেত্রে ব্রেইনের মেকানিজমটাকে কীভাবে কাজে লাগানো যায়। ব্রেইনের স্ট্রেস দেখেন, মিনিমাম স্ট্রেস আসলে ভালো। ইয়র্কিস ডরসনের একটা ল আছে যে মিনিমাম স্ট্রেস থাকলে আপনার পারফরমেন্স বেটার হবে, আর যদি একদমই স্ট্রেস না থাকে বা অতিরিক্ত স্ট্রেস থাকে তখন আপনার পারফরমেন্স আবার ডাউন হয়। সো ওই জন্য মিনিমাম স্ট্রেস আপনার গ্রোথের জন্য নেসেসারি। একটু হলেও তো আপনার স্ট্রেস নিতে হবে, এর মানে এই না যে আমি একদমই স্ট্রেস নিব না। আবার এমনও স্ট্রেস নেওয়া যাবে না যে আমার কর্মচারীদের সাথে বা আমার এমপ্লয়ীদের সাথে আমার ব্যবহার খুবই খারাপ, বা আমার কাস্টমারের সাথে আমি চিল্লাফাল্লা করতেছি, সেক্ষেত্রে তো সেলস আরও হবে না। সো এই জন্য স্ট্রেস ম্যানেজ করাটা অনেক বেশি জরুরি। এটার জন্য অনেকগুলো টেকনিক আছে। আমি যদি বলি যে আমরা যারা উদ্যোক্তা, সোলোপ্রেনিয়ার হইলে তো আপনি একাই সব কিছু করতেছেন, ডেফিনেটলি আপনি স্ট্রেস থাকবেন। আপনি পেজে রিপ্লাই দিচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে কাস্টমারকে প্রোডাক্ট পৌঁছে দিতেছেন, আপনি নিজে সেল করতেছেন, ইউ আর ডুইং এভরিথিং। সেক্ষেত্রে টাইম দিতে পারতেছি না, বা ফ্যামিলি কোনো প্রবলেম থাকলে তো আরো বড় ম্যাটার। আপনি যদি এরকম সোলোপ্রেনিয়ার হন, দেন আপনার এটা মাথায় রাখতে হবে আপনার স্ট্রেসের ঝুঁকি কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনার ডেইলি জার্নালিং বা অ্যাটলিস্ট পজিটিভ অ্যাফার্মেশন বা মিরর যে ইয়াটা থাকে ওইটা আপনার প্র্যাকটিস করতে হবে, মিরর প্র্যাকটিসটা। সেটা কি, আপনি অলওয়েজ কাস্টমারকে অযথাই, মানে অযথা তো আপনি প্রশংসা করবেনই, কেনার পরে আপনার থ্যাংক ইউ দেওয়া বাধ্যতামূলক কাস্টমারকে। এটা এমনিতেই সেলসের জন্য করা উচিত। আপনার আরও একটা এক্সট্রা কারণে করা উচিত, সেটা হচ্ছে যাতে আপনার স্ট্রেসটা কমে। আপনার টিম মেম্বার যদি থাকে, আপনি যদি ফুলফিল টিম নিয়ে কাজ করেন, তাহলে আপনার টিম মেম্বারদের সাথে আপনার প্রতিনিয়ত অ্যাটলিস্ট হাগ করা উচিত, তাদের সাথে সুন্দর করে কথা বলা উচিত, কোনো কাজটা ভালো করলে তাদেরকে আসলে থ্যাংক ইউ বলা উচিত। এই গ্র্যাটিটিউড, মানে এই গ্র্যাটিটিউড শো করার কারণে যেটা হয়, আপনার হচ্ছে গিয়ে ডোপামিন নিঃসরণ হয়, একটা পজিটিভ এনার্জি আসে। ইয়েস, আপনার ডোপামিন নিঃসরণ যেটা মোটিভেশন বাড়ে কাজের প্রতি, আর সেরোটোনিন নিঃসরণ হলে আপনি একটু বন্ডিং ফিল করেন। আদারওয়াইজ দেখা যায় আপনার অ্যাংজাইটি থেকেও স্ট্রেস ক্রিয়েট হইতে পারে। সো স্ট্রেসের ডিপেন্ড করে আসলে কার কোন টাইপের স্ট্রেস। আমি যদি এটা আরেকটু বলি, মানে আমরা এখন ফোন চালানোর কারণেও ভাই মানে স্ট্রেস থাকি, এটা অনেকের আইডিয়া নাই যে শুধুমাত্র ফোন অ্যাডিকশনের কারণে মানুষ স্ট্রেসে সাফার করতে পারে বা সে স্ট্রেসড হইতে পারে। তার যদি স্ক্রিন টাইম বেশি হয়, দ্যার ইজ এ হাই চান্স যে সে স্ট্রেসড বেশি হবে। কীভাবে? আমি চক্কর নামে একটা মুভিজ আছে মোশাররফ করিমের, উনি ওইখানে একটা ডায়লগ বলছিলেন একটা মেয়েকে, যে তোমরা এই জেনারেশনের পোলাপান বা এই জেনারেশনের ছেলেমেয়েরা কিভাবে এত স্ট্রেস নিয়ে এত স্বাভাবিক থাকো, নাকি তোমরা স্ট্রেস নাওই না, আসলে স্ট্রেস নেই না, নিবে কেমন, তো জানেই না যে ফোন চালানোর কারণে স্ট্রেস হইতে পারে। সো এটা কিভাবে হয়, আমি যখন ফোন চালাচ্ছি, ফেসবুকে স্ক্রল করতেছি, দেখা যায় একবার একটা মোটিভেশনাল ভিডিও আসতেছে, আমি খুবই ফোকাসড, মোটিভেটেড, কালকে থেকে আমি বিজনেসে নাইমা যাইতেছি, কালকে থেকে আমি পড়ে ফাটাই ফেলবো, পরে একটা কমেডি সিন, আমি হাসতেছি, পরেই একটা কোন জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ড্যামেজ হইতেছে, এক একবার এক এক ধরনের ইনফরমেশন কোনটাই প্রসেসিং করতে পারতেছে না। দেখা যায় আমি আবার পরে গেলাম কোন জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এবার আমি চেতে গেছি। এই যে এগুলা করতে করতে দেখা যায় আমার ব্রেইন অলওয়েজ অ্যালার্ট থাকে, অ্যালার্ট মোডে থাকে, হোয়াটস নেক্সট, এরপরে কি আসে, এরপরে কি আসে। এরপরে যখন দেখা যায় আমি অনেক রাত পর্যন্ত ফোন চালায় ঘুমাইতে যাই, আমার স্লিপ ঠিকঠাক মতো হয় না। এই যে স্লিপ ঠিকঠাক মতো হয় না, তখন আমার কোর্টিসল নিঃসরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আমার সেন্সিটিভিটি বেশি থাকে স্ট্রেসের জন্য, দ্যাট মিনস আমার স্ট্রেস হওয়ার সম্ভাবনা আরও বেশি। দেন হয় কি, আমি যখন সোশ্যাল মিডিয়াতে কম্পেয়ার করি যে আমার ফ্রেন্ডটা আমার থেকে বেটার আছে, ও বিয়ে করে ফেলছে, আমার বিয়ে হয় নাই, ও এই বয়সে গাড়ি কিনে ফেলছে, আমি গাড়ি কিনতে পারি নাই, ও এটা করতেছে, এই যে সোশ্যাল কম্প্যারিজন, এই কারণে ইনসিকিউরিটি ক্রিয়েট হয়, এইখান থেকে আবার স্ট্রেস ক্রিয়েট হইতে পারে। সো এই যে স্ক্রিন টাইম ডিপেন্ড করে আপনি কোন টাইপের কন্টেন্ট দেখতেছেন, এটার কারণেও যে স্ট্রেস ক্রিয়েট হইতে পারে এটা অনেকের আইডিয়া নাই। সো পার্টিকুলারলি আপনার কোশ্চেনটা যেহেতু বিজনেসম্যানদেরকে দিয়ে, আমি তাদেরকে ওইটাই বলবো। স্ট্রেসের আরও একটা জিনিস আমি একটু বলে নিই, আমরা যে অনেক সময় এটা অনেকে রিলেট করতে পারবে, আমরা ঘর থেকে বের হওয়ার সময় চাবি খুঁজে পাই না, ওই মিম টেমপ্লেটের মতো, চাবি কাহা হ্যাঁ মেরি। সো চাবি খুঁজতেছি, চাবি পাইতেছি না। এই সময়টাতে যেটা হয়, আমরা একটু রিয়াক্টিভ মুডে চলে যাই। আমাদের ব্রেইনের যেটা ইমোশনাল পার্ট থাকে, পুরো একটা সিস্টেমই কাজ করে এটার জন্য, অনেকগুলো নেটওয়ার্ক, বাট পার্টিকুলারলি আমাদের ফিয়ার সেন্টারটা হচ্ছে অ্যামিগডালা। সো ওইখানে বেসিক্যালি যেটা হয়, তখন ওইটা অ্যাক্টিভেট হয়ে যায় বেশি। ওইটা অ্যাক্টিভেট হওয়ার কারণে আমি অনেক বেশি রিয়াক্টিভ আচরণ করি, চাবি কই চিল্লাচ্ছি,
জিনিসপত্র থ্রো করতেছি, বাট চাবিটা আমি ফোকাস দিয়ে খুঁজতেছি না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেছি না। কারণ অ্যামিগডালা যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন আমার যেটা লজিক্যাল পার্ট প্রিফ্রন্টাল কর্টেক্স এটা একটা কম অ্যাক্টিভেট হয়। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় তখন আমি রিয়াকশন বেশি দেই লজিক্যাল চিন্তার থেকে। সো আপনি যখন অতিরিক্ত, আপনি হইতে পারে যেটা আমি বললাম, অ্যাজ আ উদ্যোক্তা আপনার অনেক কাজ করা লাগতে পারে, বাট আপনি যে কোনো কারণে যদি স্ট্রেসড হন, আপনি এটা মাথায় রাখবেন, আপনি স্ট্রেসড হইলে আপনার ব্যবহার খারাপ হবে। এখন এটা যদি কাস্টমারের সাথে হয়, কাস্টমার প্রোডাক্ট কিনবে না, শেষ। এটা যদি আপনার টিম মেম্বারদের সাথে হয়, আপনি কিন্তু টিম মেম্বারদেরকে দিয়েই ব্যবসা করাইতেছেন। ইউ বিল্ড পিপল এন্ড পিপল উইল বিজনেস। ইয়েস, সো আপনি পিপল ম্যানেজ করতেছেন, পিপল আপনার বিজনেস ম্যানেজ করতেছে। সো আপনি যদি ওই টিম মেম্বারদের সাথে খারাপ আচরণ করেন, এটা কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসে হচ্ছে কি ইম্প্যাক্ট ফেলবে। সো ওই জায়গা থেকে ডিপ ব্রিদিং অনেক ভালো কাজ করে। আপনি চাইলে ডিপ ব্রিথ করতে পারেন, এটাতে আপনার ব্রেইনে প্রপার অক্সিজেন সাপ্লাই হবে, আপনার ভেগাস নার্ভে প্যারাসিম্প্যাথিক নার্ভগুলো কাজ করবে, তখন হচ্ছে গিয়ে প্রপারলি আপনার হচ্ছে গিয়ে ব্রেইনটা একটু কাম থাকবে। এছাড়া ওই যে যেটা আমি বললাম গ্র্যাটিটিউড ফিল করা, টিম মেম্বারদেরকে থ্যাংক ইউ দেওয়া, কাস্টমারকে থ্যাংক ইউ দেওয়া। আমি একটু আগে পডকাস্ট থেকে আসার আগে, মানে পডকাস্টে ঢোকার আগে আমার দুজন ছোটো ভাইকে হাগ করে আসছি, সেরোটোনিন যাতে নিঃসরণ হয়, আমি যাতে একটু কম স্ট্রেস থাকি। এখানে আরও একটা বিষয় ভাই কাজ করে, আপনি আপনি কি ফিল করতেছেন এটাকে লেভেলিং করতে হবে। ধরেন আমি এখন পডকাস্টে আসার আগে, যে কোনো একটা স্টুডেন্ট বা যে কেউ পডকাস্টে আসার আগে এখন আমি নার্ভাসও হইতে পারি, এক্সাইটেডও হইতে পারি। ফিজিক্যাল সিমটমস কিন্তু একই। আপনি যখন নার্ভাস হবেন তখন আপনার হাত পা কাঁপবে, আপনার হাত পা ঘামাবে, আপনার হচ্ছে বুক ধরফর করবে, বিকজ হার্ট রেট বেড়ে যাচ্ছে। আপনি যদি এক্সাইটেড হন, ওই একই জিনিস হয়, কারণ এই দুইটা জিনিসই অ্যামিগডালা থেকে হচ্ছে গিয়ে আসে। এইবার আপনি যদি লেভেলিং করে দেন আই অ্যাম নার্ভাস, এবার এখানে এসে গিয়ে আমি আরে কী যেন রিসার্চটা ছিল ভুলে যাব, বলতে পারতেছি না, বা হইতেছে গিয়ে যখন আমি নার্ভাস থাকবো কথা বারবার আটকাবে, রিলেটেবল এক্সাম্পল দিতে পারবো না, এই টাইপের সিচুয়েশন হবে, বিকজ আমি লেভেলিং করছি, আমি নার্ভাস। বাট আমি যদি লেভেলিং করি, আমার এত বছরের পরিশ্রম, আমার এত বছরের কষ্ট, আমি এত কষ্ট করে নলেজ গ্যাদার করছি, এত মানুষকে হেল্প করছি, এত পজিটিভ ফিডব্যাক, এগুলো এখন আমি মানুষকে শুনাইতে পারবো, আমি অনেক মানুষকে অথবা এনকারেজ করতে পারবো, অথবা আমার এই ছোট্ট পডকাস্ট থেকে কেউ একটা নলেজ নিয়ে সেটা অ্যাপ্লাই করবে, এটা আমার জন্য সদকায়ে জারিয়ার মতো হয়ে যাবে। আমি যদি এই পজিটিভ জিনিসগুলো চিন্তা করি, তখন আমি কি হব, আই এম এক্সাইটেড, তখন আমার রিয়াকশন চেঞ্জ হবে। কিছুই করেন নাই, আপনার ফিজিক্যাল সিমটমস কিন্তু সব একই থাকলো, বাট আপনি জাস্ট লেভেলিং করে দিছেন। আপনি কি আসলে নার্ভাস নাকি আপনি এক্সাইটেড, এই সেম জিনিসটা পরীক্ষার হলে স্টুডেন্টরা কাজে লাগাতে পারে। ও যদি বলে যে আমি নার্ভাস ফিল করতেছি, সবাইকে বলতেছে আমি নার্ভাস, নো, ডোন্ট ডু দিস। সে আমি কনফিডেন্ট যে আমি এত কষ্ট করে পড়ছি, যা পড়ছি ইনশাল্লাহ তাই কমন পড়বে। কমন না পড়লেও দেখবেন ও যে কনফিডেন্ট আছে, এই কারণে ও ওটা ঠিকই প্রবলেম সলভ করতে পারবে। আর যদি নার্ভাস হয়, ও যত দেখা যাবে পারা প্রশ্ন ভুল করে দিয়ে আসছে শুধুমাত্র নার্ভাসনেসের কারণে। এটা বুঝাই যাচ্ছে তাহলে আপনি আজকে পডকাস্ট অনেক বেশি এক্সাইটেড, অনেক রিসার্চ থেকে শুরু করে যা সব কিছু যেভাবে বলতেছেন। বাট একটা ফ্যাক্ট হচ্ছে কি, ওই যে বললেন না আমরা রিয়েক্টিভ হয়ে যাই। ইয়েস, এখন আমি চাবি খুঁজে পাচ্ছি না, ওই টাইমে এই যে আপনি যে ভালো কথাগুলো বললেন এগুলো ব্রেনে আসে না। হ্যাঁ, তো তখন দেখা যাবে আমি চাবি খুঁজে পাই না, মানে আমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমার এখন চিল্লাইতেই হবে কেন আমি চাবি পাই না। তো ইন দ্য মিন টাইম ঠিক ওই মোমেন্টেই আমার যে কাম থাকতে হবে, আমার যে রিল্যাক্স থাকতে হবে, ফোকাস দিয়ে খুঁজতে হবে, এটা ওই মুহূর্তে তো আমাকে কেউ বলার নাই। ইয়েস, আমি হয়তো এই পডকাস্ট শুনে এটা বুঝছি, কিন্তু আমি 3 মাস পরে যে আমার এই জিনিসটাতে চাবিটা নাই খুঁজে পেতে পারি, এমন না যে আমি একটু পরে চাবি খুঁজে পাবো না, আচ্ছা ঠিক আছে ইস্তাক সাকিব ভাই বলছে কাম থাকতে, ব্যাপারটা তো কাজ করবে না। 1 মাস 2 মাস পরে চাবি না হারাই যেতে পারে। ওই ইনস্ট্যান্ট মোমেন্টে এই ইনফরমেশনটা মাথায় আসবে বা এই জিনিসটা মাথায় আসবে, এটার উপায় কি? আচ্ছা, এইটার জন্য পার্মানেন্ট সলিউশন যদি চান, তাহলে আপনার আইডেন্টিটি শিফট দরকার। আইডেন্টিটি জিনিসটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল বলি। ধরেন আপনি কোনো একদিন শুক্রবারে জুমার নামাজ পড়তে যাচ্ছেন, আপনার ফোন ছিনতাইকারী নিয়ে, মানে ফোন চুরি করতে চাইছে কেউ একজন পকেটমার, আপনি তাকে ধরে ফেলছেন। আপনি তারে বুঝাইলেন যে বাবা তুমি চুরি করো না, চুরি করা খারাপ কাজ, মানুষের ক্ষতি হয়। এবং আপনি আরও ভালো মানুষ, তাকে আপনি মসজিদে নিয়ে গেলেন, ইমাম সাহেবের কাছে নিয়ে তওবা পড়াইলেন, এবং একসাথে আপনারা নামাজ পড়লেন। নামাজ শেষে দেখলেন যে আপনার আর ইমাম সাহেব কারো ফোন নেই। তাহলে এটা কেন হয়েছে? বিকজ সে চোর। কেন? সে অনেক দিন ধরে চুরি করতেছে, এই কারণে তার আইডেন্টিটি হইতেছে গিয়ে সে চোর। আর আপনি তারা বুঝাইছেন 5 মিনিট, তো এইখানে তো তার আইডেন্টিটি শিফট হলো না, তার আইডেন্টিটি, তার রিয়েলাইজেশন আসছে, সে এটা জানে সে চুরি করতেছে, অন্যায় করতেছে। আপনি বোঝানোর কারণে তার লজিক্যাল ব্রেনটা আর কিছুক্ষণের জন্য অ্যাক্টিভেট হয়েছে, বাট তার অভ্যাসটা তো চেঞ্জ হয়নি, তার আইডেন্টিটিটা তো শিফট হয়নি। দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ আ কমিউনিটি। আপনাকে আইডেন্টিটি শিফট করতে যেটা হেল্প করে, আপনার ওই কমিউনিটিটা, আপনার ওই মেন্টর, আপনার ওই সার্কেল, ইভেন আপনার ডেইলি যে জার্নালিং করার অভ্যাসটা বা অ্যাফার্মেশন লেখার অভ্যাসটা, এই জিনিসগুলো অনেক বেশি হেল্প করে। আমি এটা বলে দিই জার্নালিং কীভাবে আসলে হেল্প করে। ধরেন আপনি লাইফে, ডু ইউ বিলিভ ইন ম্যানিফেস্টেশন অর ল অফ অ্যাট্রাকশন? আমি এটাকে
একটু সুন্দর করে বুঝাই, জিনিসটা এত জটিল কোনো কিছু না। আপনি ম্যানিফেস্টেশন বলেন, ল অফ অ্যাট্রাকশন বলেন, সব কিছুর মূলে থাকে রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম। ব্রেন স্টেমের কিছু ব্রেন সেল নেটওয়ার্ক যেগুলো হচ্ছে কি আপনি লাইফে যা চান ওগুলো ফিল্টার আউট করে দেয়। সো দেখা যায় আপনি ধরেন, আমি এক সময় চিন্তা করতাম, যেমন আমি যে এই পডকাস্টে বসে আছি বা আমি যে আমার সাকসেস স্টোরি শোনাবো, এটা ক্লাস 9 থেকে আমার একটা ড্রিম ছিল, আমার মাথায় এটা ছিল। আর আমি গত 4 বছর ধরে এটার জন্য কাজ করতেছি। ফাইনালি আমি বলতে পারি যে যারা ম্যানিফেস্টেশনে বিলিভ করে, সি অ্যান এক্সাম্পল অফ মি, যে আমি আসলে এটা আমার একটা ম্যানিফেস্টেশন আজকে সাকসেসফুল হয়েছে। সো কিছুই ছিল না, বেসিক্যালি যা হয়, আপনি যখন ল অফ অ্যাট্রাকশনে বিলিভ করেন বা ম্যানিফেস্টেশন করেন বা অ্যাফার্মেশন প্র্যাকটিস করেন, আপনার রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমটা বা র্যাশটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং এটা অ্যাক্টিভেট হয় এরকমভাবে, আপনি বাই ডিফল্ট একটা সিগন্যাল পাবেন ইয়েস। ব্রেইনে, যে মনে হবে কি, লাইক আমি যখন আমার রিসেন্ট কার্ডটা কিনি, ওটার এক্সাম্পল দিলে আরও মানুষ রিলেট করতে পারবে। আপনি তো অনেক রিসার্চ বলতেছেন, আমি একটু অ্যাজ ইউজুয়াল রিসার্চ দিই। আমি ওই গাড়িটা যখন কিনতে যাই, মানে আমি তো গাড়ি অনেকগুলোই কিনবো, মানে অনেকগুলো কিনবো বলতে অনেকগুলো দেখতেছি যে কোন গাড়িটা কিনা যায়, কোন গাড়িটা কিনা যায়, কোন গাড়িটা কিনা যায়। তো এর মধ্যে আমি আমার যখন রিসেন্ট গাড়িটা দেখি এবং যখন বুঝলাম যে এই গাড়িটা আমি কিনি, হোয়াট এভার এলস, আমার বাজেট, আমার পছন্দ, আমার কালার, সব কিছুর মধ্যেই তো দেখতেছি। তাহলে আমার 6-7টা গাড়ি আমি দেখছি। তারপর যখন আমি এই গাড়িটা দেখছি, আমি না এই গাড়িটা কিনবো এই ফিলটা আমার আসে নাই। আমার ফিলটাই আসছে যে আমি ড্রাইভিং সিটে বসে এই গাড়িটা ড্রাইভ করতেছি এবং আমি দেখছি, মানে আমার ব্রেইনে এই পিকচারটা ভাইসে উঠছে যে আমি যে গাড়িটা ড্রাইভ করতেছি এটা আমি না, অন্য কেউ দেখতেছে, যে শাহরজ ফার্দি এই গাড়িটা ড্রাইভ করতেছে। লাইকেস ওই সময় আমার কেমন লাগতো, আমি গাড়ির ভিতরে, লাইকেস কেউ আমি গাড়ির ভিতরে বসে আছি, কেউ আমার ছবিটা তুলে দিছে, ওই ছবিটা ঠিকঠাক দেখলে যেমন লাগতো আমার ব্রেন ঠিক ওই সিগন্যালটা দিছে। এবং আসার পর, ওই দিন তো আর কিনি নাই, আসার পর আমি আমার ফ্রেন্ড সার্কেলদের বলছি, যাই করি দেখবি এই গাড়িটাই কিনা হইতেছে, এবং আলটিমেটলি ওই গাড়িটাই কিনা হয়েছে। সো যখন এই ধরনের ম্যানিফেস্টেশন হয়, আসলে আমরা তো সব কিছু নিয়ে ম্যানিফেস্ট করতে পারবো না, কিন্তু যেটা নিয়ে পারবো, এটা আজ হোক বা 5 বছর পরে, আমরা এক ধরনের সিগন্যাল তখনই পাবো যে এইটা আমাদের ব্রেইনের পক্ষে সম্ভব, এইটা আমাদের ব্রেন করে ফেলতে পারবে, বা এটা টুডে অর টুমোরো, এখন শুধুমাত্র ওই দিন বা ওই পজিশন বা ওই জায়গা আর আপনার আজকের পজিশনের মধ্যে একটাই গ্যাপ, ওটা হচ্ছে সময়। ওই সময়টা যতদিন ফিল আপ হয়ে যাবে, এক্সাক্ট টাইমে আপনি এক্সাক্ট জিনিসটা পেয়ে যাবেন। র্যাশটা যদি আমরা একটু ইজি করে বলি, সোজা কথায় ফিল্টারিং আউট। আপনি যেই জিনিসটা চান, ওই জিনিসটা, যে পাওলো কোয়েলহোর বই দ্য আলকেমিস্ট, উনি একটা কথা বলছেন যে তুমি যে জিনিসটা চাইবা, পুরো দুনিয়া তোমাকে ওই জিনিসটা দেওয়ার জন্য। আসলে র্যাশ অ্যাক্টিভেট হয়, আপনার ব্রেইনই আপনাকে ওই জিনিসটা পাইতে হলে কি কি করতে হবে, ফিল্টার করে, ওই নেক্সট স্টেপগুলো হচ্ছে বলে দেয়। এবং দেখা যায় এখান থেকে, ওই যে আমরা যখন লাল গাড়ির, যেমন যেরকম এরকম উদাহরণ আছে, যে আপনি যখন চিন্তা করলেন আপনি একটা লাল গাড়ি কিনবেন, আপনি দেখতেছেন যে রাস্তায় সব লাল গাড়ি যাচ্ছে, এইটা একটা ভার্সিটাল উদাহরণ। বাট এর চেয়ে আপার লেভেলের যদি উদাহরণ আমি যা বলার চেষ্টা করি, লাইক আপনি যখন চিন্তা করছেন যে আপনার লাইফে একজন মেন্টর দরকার, আপনি একজন মেন্টর পাইছেন, সামহাও আপনি খুঁজে বের করছেন। আপনি যখন ভাবছেন আপনার একটা স্ট্র্যাটেজি দরকার, আপনি হয়তো বা স্ট্র্যাটেজিটা পান নাই, কিন্তু সামহাও এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হয়ে গেছে যে হঠাৎ করে স্ট্র্যাটেজিটা আপনার দিয়ে গেছে। আপনি র্যান্ডম পডকাস্ট দেখতেছেন, এমন একটা পডকাস্টে এমন একটা মেসেজ পেয়ে গেছেন যেটা দিয়ে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, এটাই আপনার এতদিন দরকার ছিল। এখন আপনার মনে হচ্ছে কি এটা আপনি বাই চান্স হয়তো বা পেয়ে গেছেন, ব্যাপারটা না, আপনার ব্রেন সিগন্যাল দিছিল যে এগুলো আমি কোথায় পাবো, এগুলো পাবো যারা এডুকেশনাল কথাবার্তা বলে। আচ্ছা, এডুকেশনাল কথাবার্তা কোথায় শোনা যায়? আচ্ছা, ইউটিউবে শোনা যায়। আচ্ছা, ইউটিউবে যাই, সবাই তো গড়কর্তা কথা বলে, আমি যদি কারোর বিহাইন্ড দ্য রিজন জানতে চাই, কোথায় জানতে পারবো? পডকাস্টে জানতে পারবো। ঠিক আছে, পডকাস্ট, তাহলে কোন ধরনের পডকাস্ট? লাইক এই পডকাস্টটা সে দেখতেছে, এই পডকাস্টটা যখন সে দেখতেছে, তখন তার মনে হচ্ছে আচ্ছা ওকে, এই কথাটাই তো আমার এতদিন দরকার ছিল, এবং এটা মনে আমি বাই চান্সে পেয়ে গেছি। ব্যাপারটা এরকম না, আপনার ব্রেন সাবকনসিয়াসলি আপনার ওই কাজগুলো করাইছে, যখন আপনি ওই জিনিসটা পাওয়ার জন্য ওই যে মরিয়া হয়ে উঠছেন, আপনার ব্রেইন আপনাকে ডিরেকশন দিচ্ছে আপনার কি করা উচিত আর কি করা উচিত না। এই জিনিসটাই আমি আপনাকে, আপনি যখন আমাকে বলতেছিলেন যে আপনি আপনার মেন্টরদেরকে, মানে মেন্টিদেরকে বলেন যে হয়তোবা অত ভালো করবে না, বাট তারপর আপনি ওকে বিলিভ দেওয়ার জন্য বলেন যে তুমি পারবা বা হবে, যাতে সে বিলিভটা নিয়ে অ্যাকশনটা নেয়। সো ওইখানেই আমি এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে কনফার্মেশন বায়াস। ব্রেন সবসময় বায়াস থাকে, আমরা যতই বলি না কেন লজিক্যাল ডিসিশন নিতেছি। সো আপনি যে উদাহরণটা দিচ্ছেন, অ্যাকচুয়ালি ব্রেন অটোমেটিক্যালি ফিল্টার আউট করে দেয় যেগুলো আপনি কনশাস ব্রেইনে চিন্তাও করেন না। সো দেখা যায় একটা স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি ম্যাথে দুর্বল, ও একটু ম্যাথ করার পরে যদি না পারে, হ্যাঁ আমি তো জানতাম আমি ম্যাথে দুর্বল, এই জন্য পারতেছি না। আবার যে স্টুডেন্ট ম্যাথে ভালো, ও যদি ম্যাথে আটকেও যায়, ও আরও ট্রাই করে,
ট্রাই করে বা না একদমই না পারলে শেখা ট্রাই করে, কার কাছ থেকে শেখা যাবে, কি করা যাবে। সো ও জানেও পারে বাট পারতেছে না দেখে সো আর একটু কনফার্ম হয়। আমি একটা রিসার্চ শেয়ার করি। ওকে এটা হচ্ছে একবার একটা ক্লাসরুমে একটা নিউজ পেপার দেওয়া হয়। ওই নিউজ পেপারে বলা হয়, সাপোজ আমি আর ক্লিয়ার করার জন্য, যে এই নিউজ পেপারে কতগুলো হেডলাইন আছে। তো তারপর কিছু স্টুডেন্ট ইনস্ট্যান্ট বলে দেয় 80টা, আর কিছু স্টুডেন্টের সময় যাচ্ছে সে হেডলাইনগুলো পড়তেছে। যারা 80টা বলে ফেলছে তারা এটা কিভাবে বলল, তার বলার কারণ ছিল প্রথম হেডলাইনে লেখাই ছিল এই পত্রিকায় 80টা হেডলাইন আছে। এখন এইটা তাহলে কিছু মানুষ দেখলো, কিছু মানুষ দেখলো না কেন? রিসার্চ করে এটা বের করা হয়েছে, যেই মানুষরা নিজেকে লাকি ভাবতো, যেই মানুষরা নিজের প্রতি কনফিডেন্ট থাকতো, শুধুমাত্র ওই মানুষগুলাই এই হেডলাইনটা পড়তে পারছে। আর যারা লাকি না বা যারা নিজের থেকে লেস কনফিডেন্ট ভাবতো, তাদের অ্যাক্টিভিটিসটাই ছিল যে আমার বারবার পড়ে পড়ে সবগুলো হেডলাইন গুনে 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 দেখতে হবে। তার মানে ওই একই কথা, আমরা আমাদের ব্রেনকে কী ধরনের খাবার দিচ্ছি, ইটস ডাজন্ট মিন ফুড। আমি কি কথা বলছি, কিভাবে বলছি, এবং শুধু বলা না, আমি যে কথাটা বলছি ওই কথাটাকে আমি বিশ্বাস করতেছি। আমি আমার সার্কেলে বললাম যে আমি 10 কোটি টাকা ইনকাম করে ফাটাই ফেলবো, কিন্তু আমার ব্রেন তো আমার সিগন্যাল দিতেছে যে তুমি তো সাকিব 10 কোটি টাকা ইনকাম করতে পারবা না। কিন্তু আমি তো সবাইকে বলে যেতেছি 10 কোটি টাকা ইনকাম সম্ভব, 10 কোটি টাকা ইনকাম সম্ভব। শুধুমাত্র বললে হবে না, যে কথাটা বলতেছি ওই কথাটার উপর বেসিক্যালি বিশ্বাসও রাখতে হবে। আলটিমেটলি বিশ্বাস এবং কথা দুটো যদি ম্যাচ করে, আলটিমেটলি তখনই রেজাল্টটা মেক হয়। ট্রু ইনডিড, বিকজ আপনি যখন ছোটোখাটো কিছু রেজাল্ট আনবেন, বিলিভ করলে কি হয় ভাই, অ্যাকশন আসে। আপনি যখন বিলিভ করবেন যে আপনি পারবেন, যেটা আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, তখন আপনি অ্যাকশন নেন। অনেক মানুষ আছে বিলিভ করে, শুরু করে, শেষ করতে পারে না, শুরু করেও থেমে যায়। অনেক মানুষ আছে যে শুরু করেও থেমে যায়, কেন? বিকজ ওরা প্রপার প্ল্যানে আগায় না, এবং ওরা যে প্ল্যান করে আগায় না, যার কারণে ওদের কাজের কোনো প্রোগ্রেস দেখা যায় না। এই কারণে ব্রেন কোনো কনফার্মেশন পায় না যে তুমি আসলে কাজ করতেছো। সো ব্রেন যেহেতু কোনো কনফার্মেশন পায় না তুমি কাজ করতেছো, ভিজিবল কোনো রেজাল্ট দেখতেছে না যে তুমি ট্রাই করতেছো, ইফোর্টস দিতেছো বা কোনো ইমপ্রুভমেন্ট আসছে, ও প্রোগ্রেস না দেখে তখন ডোপামিন স্পাইক করা অফ করে দেয়, ডোপামিনটা নিঃসরণ হয় না, তখন ওই কাজটা করার জন্য মানুষের মোটিভেশনই পায় না। দ্যাট ইজ ওয়াই ও কাজটা থেমে দেয়, আর একটা পায় না আর কি। বাট ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে চাবি যে আমি খুঁজে পাচ্ছি না, 3 মাস পরে খুঁজে পাচ্ছি না, হুট করে আমার ভিতরে ওই রিয়েলাইজেশনটা আসবে না যে আমি ভালো হয়ে যাই, আমি কাম থাকি, আমি খুব সুন্দরভাবে খোঁজার চেষ্টা করি। এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। সো দ্যাটস মিন যারা পডকাস্টটা দেখতেছে তাদের এইটা উচিত হবে না যে আমি 3 মাস পরে যখন যে ওই সিচুয়েশনটা ফেস করব আমি তখন কাম থাকবো। এখনই ছোট 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 বিভিন্ন পয়েন্টে আপনি আজকে পডকাস্ট থেকে যা শিখতেছেন তা অ্যাপ্লাই করে করে যেতে হবে। যদি এইটাকে আপনি একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টে তৈরি করে নিয়ে আসতে পারেন, তাহলে আলটিমেটলি ওই 3 মাস পরে যে আপনি চাবি খুঁজে না পাইলে আপনার ব্রেন অটো সিগন্যাল দিবে এখন তোমার রিয়াক্ট করা যাবে না, এখন তুমি শান্ত হয়ে ওই চাবিটা খুঁজো। রাইট? ইয়েস রাইট। ব্রেনে হচ্ছে কিছু প্রিসেট থাকে, এটাকে ডিফল্ট নেটওয়ার্ক বলে। ধরেন এই একই পডকাস্ট কিছু মানুষ নোট পেন নিয়ে বসবে, যে ও যা শিখবে তা হচ্ছে গিয়ে ও লিখবে। আবার কিছু মানুষ বিজনেস মাইন্ডসেটের দেখবে, কিছু মানুষ স্টুডেন্ট ও দেখবে। সবাই নিজ নিজ পার্সপেক্টিভের কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আরও বেশি মনোযোগ দিয়ে শুনবে বা রিপিটেড দেখবে। যেটা আমি বলছি যে আপনার বিলিভ যেদিকে থাকে আপনার অ্যাকশনগুলো ওই দিকে যায়। সো একই পডকাস্ট কেউ হচ্ছে গিয়ে হইতে পারে আমাকে পছন্দ করে না, হইতে পারে আপনাকে পছন্দ করে না, ও থাম্বনেইল দেখেই মুখে প্রথমে আসবে গালি বা কোনো একটা নেগেটিভ কমেন্ট, বা আমরা যাই বলবো সে বলবে এগুলো বিশ্বাস করবো না। এটা আবার হচ্ছে গিয়ে হর্ন ইফেক্ট। সাইকোলজিতে দুইটা টাইম আছে, হ্যালো ইফেক্ট আর হচ্ছে হর্ন ইফেক্ট। মানুষের একটা ভালো সাইড দেখে সে মনে করে যে সব সাইড ভালো, এদিক দিয়ে যাদের চেহারা চুরুত ভালো ওটা ভালো পায়, বায়াসড হয়। সো এটা বললো হ্যালো ইফেক্ট। আবার হর্ন ইফেক্ট হচ্ছে গিয়ে তার হয়তো বা আপনার যে কোনো কিছু একটা ভালো লাগে না, তার কারণে সে ধরে নেয় আমার বা আপনার সব কিছুই খারাপ, বা আমি দেখতে হয়তো বা সুন্দর না, আমি যাই করি কিছু সব কিছুই খারাপ। সো এটা হচ্ছে হর্ন ইফেক্ট বলা হয়। এইগুলো হচ্ছে গিয়ে ব্রেইনের বায়াসনেস, সো বায়াসড হয়ে আর কি ইয়াটা নেয়। সো এইগুলো আসলে করা যাবে না। সো ওই যেটা বললাম একই মানে কারোর সাথে আমাদের কোনো রিয়েল লাইফে ইন্টারাকশনও হয় নাই এমন মানুষও আছে, বাট সে আপনার দ্বারা মোটিভেটেড হয় জাস্ট আপনার ভিডিও দেখে, ঠিক আছে? বা আমার কখনো তার সাথে রিয়েল লাইফে হয়তো বা এই জীবনেই দেখা হবে না, বাট আমার কোনো ভিডিও দেখে বা আজকের পডকাস্ট থেকে সে এমন কিছু একটা শিখছে যার জন্য সে মোটিভেটেড হয়েছে। বা এমন মানুষ আছে যাই বলবেন কানেই নিবে না, ভালোই লাগতেছে না, আরে দূর এগুলো কি হয় কি না, আরে দূর এটা কি এমন নাকি, আরে দূর এইটা এই কারণে, দূর এটা হয় না, এটা এমন না, নিজের মতো নিজের লজিক। হ্যাঁ ওই তার হচ্ছে কি তার ব্রেনের প্রিসেটটাই ওরকম দেওয়া। ওই জায়গাটাতে আমি একটা আবার ফিরে আসি যে আমরা প্রায় পডকাস্টের শেষ অংশে আপনি যে কথাটা বলতেছিলেন আমাদের ব্রেন পাওয়ার চেয়ে
না পাওয়ার প্রতি বেশি ফোকাস করে। ইয়েস, আমরা তো অনেক শুনলাম কিভাবে আমাদের ব্রেনকে ডেভেলপ করা যায়, বাট এমন কি কি কাজ আছে যেগুলো থেকে দূরে থাকলে আমাদের ব্রেন ড্যামেজ কম হবে বা ব্রেন ড্যামেজ হয়ে যাবে, এরকম কি কি কাজ যেগুলো থেকে আমরা সতর্ক থাকতে পারি? যে কাজগুলো না করলে ব্রেইন ড্যামেজ হয়, তাই তো? একটা হচ্ছে গিয়ে ব্রেনকে বা এটা যে কাজ করলে ব্রেন ড্যামেজ হয়, হোয়াট এভার এলস। সেটা হচ্ছে, তাহলে আমি দুইটাই বলি যে কোন কোন কাজ করলে আপনার ব্রেন একটু ইয়াং থাকবে, আবার কোন কোন কাজ করলে আপনার ব্রেন ড্যামেজ হয়ে যাবে বা তাড়াতাড়ি এজড হয়ে যাবে। সো ফার্স্টে ড্যামেজের জায়গাটাতেই আসি, সেটা হচ্ছে যদি আপনি রাত জাগেন, বিকজ মানে স্লিপ একদমই নেসেসারি ব্রেনের জন্য, আপনার মেমোরির জন্য বলেন, ওভারঅল ব্রেন ক্রাম থাকার জন্য বলেন, স্ট্রেস রিলিফের জন্য বলেন, ফোকাসের জন্য বলেন, স্লিপ ইজ মাস্ট রেগুলারলি 7 থেকে 8 আওয়ার্স। সো সেক্ষেত্রে আপনি যদি লেট নাইটেও স্লিপ করেন সেটাও আসলে খুব একটা কাজে দেয় না, একদমই যে ইনএফেক্টিভ তা না, বাট আপনি জিনিসটা তো মার্কেটে অযথাই মানে এমনিতেই তো এটা স্টাবলিশ হয়ে যায় নাই যে আপনি আগে ঘুমান, আগে ঘুম থেকে উঠেন। ডেফিনেটলি এটা সাইন্টিফিক রিজন আছে, সেম ব্রেনের রিজন আছে। সো ওইটা একটা রিজন। আরেকটা হচ্ছে আপনি যদি অতিরিক্ত জাঙ্ক ফুড খান, আপনি বিলিভ করবেন না ভাই, জাঙ্ক ফুড খাওয়াটা ইভেন আমাদের মোটিভেশনের সাথে পর্যন্ত রিলেটেড। আপনি যদি জাঙ্ক ফুড খান, দেখা যান আপনি ফোনে ভিডিও গেমস খেলে যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয় বেসলাইন থেকে, ওই একই পরিমাণ ডোপামিন নিঃসরণ আপনি যখন জাঙ্ক ফুড কনজিউম করেন তখন। সো তখন দেখা যায় আপনার লোয়ার স্টিমুলেটিং যেসব অ্যাক্টিভিটিস থাকে ওগুলো আপনার করতে ভালো লাগে না, যেমন পড়তে ভালো লাগে না। তো একটা স্টুডেন্ট অলরেডি হাই স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস করতেছে, সে ফোন স্ক্রল করতেছে, 100% ডোপামিন নিঃসরণ হচ্ছে বেসলাইন থেকে। যখন সে ভিডিও গেমস খেলে 150, যখন সে জাঙ্ক ফুডও খায় সাথে 150। এখন পড়াশোনা করতে আপনার 50% ডোপামিন নিঃসরণ হয়, পরীক্ষা দিলে 75%, গোল অ্যাচিভ করতে 150%। নর্মালি একটা গোল অ্যাচিভ করলে আমাদের ভালো ফিল হয় যে ইয়াস উই হ্যাভ ডান সামথিং, 150% ডোপামিন। এখন আপনার ভিডিও গেমস খেললে কী ইফোর্ট দেওয়া লাগে? আপনার তো মজাই লাগে। বা আপনার ফোন স্ক্রল করতে কি কোনো ইফোর্ট দেওয়া লাগে? না, আপনি কাজটা করতেই মজা লাগতেছে। সো আপনি যখন ব্রেনকে ট্রেন করবেন যে ইফোর্ট দেওয়া ছাড়াই আপনি মজা পাচ্ছেন, ডেফিনেটলি ও ইফোর্ট দিয়ে আপনার ফান পাইতে হবে এবং মোটিভেশন পাইতে হবে, ওই জায়গাটাতে আসলে ইন্টারেস্ট ফিল করবে না। সো এই যে মাইন্ডলেস স্ক্রলিং, এটাও খুবই বাজে। স্লিপের কথা আমি বললাম, জাঙ্ক ফুড কনজিউম করে এটা আমি বললাম। আরেকটা হচ্ছে গিয়ে পানি কম খাওয়া, ঠিক আছে? ব্রেইনের 70 to 80%ই হচ্ছে গিয়ে লিকুইড। সো এবং এটা আমি দেখছি যতটুকু, যে যখন মানুষ পরীক্ষার আগে একটু ওভার স্ট্রেস থাকে বা কোনো কাজে স্ট্রেস থাকে, বেশি বেশি পানি পান করলে ব্রেনটা রিলিফ হয় ওই জায়গা থেকে, বিকজ তখন অক্সিজেন ফ্লোটা একটু ইমপ্রুভড হয় এই জন্য। সো ওই জায়গা থেকে এই কাজগুলো আসলে আপনাকে, বা আপনি যদি অনেকদিন সানলাইট থেকে দূরে থাকেন, আপনি যদি আইসোলেটেড থাকেন, মানুষের সাথে মিশতেছেন না, এবং আপনি অলওয়েজ কমফোর্ট জোনে আছেন, ব্রেনকে কোনো চ্যালেঞ্জ দিতেছেন না, আপনি যেই কাজ রেগুলারলি করে যাচ্ছেন এটাই করতেছেন, নতুন কিছু শেখা ট্রাই করতেছেন না, নতুন কোনো হ্যাবিট গঠন করতেছেন না, যেটা আমি বললাম পিপলের সাথে কানেক্টেড, আপনি আইসোলেটেড, দেন ইট উইল ড্যামেজ ইউর ব্রেন। যদি আপনি উল্টা কাজটা করেন তখন আপনার ব্রেন হেলদি হবে, ইয়াং হবে। আপনি যদি আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করেন প্রতিনিয়ত, যে নতুন কোনো আমি বই পড়তেছি, বা নতুন কোনো হচ্ছে গিয়ে আমি হ্যাবিট গঠন করতেছি, বা নতুন কোনো স্কিল আমি শিখতেছি, আপনি যদি ব্রেনকে আসলেই ইয়াং রাখতে চান বা হেলদি রাখতে চান, 4টা সি এখানে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে চ্যালেঞ্জ, কাম, কানেক্ট অ্যান্ড ক্রিয়েট। চ্যালেঞ্জ হচ্ছে আপনি নতুন নতুন স্কিল শিখতে হবে, সোজা কথায় ব্রেনকে একটু চ্যালেঞ্জ করতে হবে, আপনাকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে আসার প্র্যাকটিস থাকতে হবে। সো আপনি সেক্ষেত্রে নতুন স্কিল শিখতে পারেন, রেগুলারলি বই পড়তে পারেন। কাম রাখা মানে হচ্ছে কি, ওই যে আপনি স্ট্রেস থাকেন তখন আপনার অ্যামিগডালা হচ্ছে গিয়ে হাই থাকে, কোর্টিসল নিঃসরণ হয়, অ্যাজ এ রেজাল্ট আপনি স্ট্রেসড হয়ে যান, তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সের অ্যাক্টিভিটিটা কমে যায়, মানে একটু কম অ্যাক্টিভ হয়। আর প্রিফ্রন্টাল কর্টেক্স যদি কম অ্যাক্টিভ হয় তার মানে হচ্ছে আপনি ফোকাস দিতে পারবেন না, প্ল্যানিং বেটার হবে না, আপনার প্রবলেম সলভিং বেটার হবে না, আপনার ডিসিশনও ভালো হবে না। কারণ এই 4টা কাজের জন্যই রেসপন্সিবল হচ্ছে কি প্রিফ্রন্টাল কর্টেক্স বা ব্রেনের, এই জন্য এটাকে লজিক্যাল পার্ট বলা হয়, এবং এটাকে এই জন্যই ব্রেনের সিইও বলা হয়। আবার অনেকে স্টিয়ারিং হুইল বলে, যে এইটাই হচ্ছে গিয়ে ব্রেনের ড্রাইভার, এক একজন এক একভাবে এটাকে সংজ্ঞায়িত করে। সো দিস ইজ দ্য রিজন। সো এই জন্য আপনাকে একটু কাম থাকতে হবে, যাতে এমন কাজ করা যাবে না বা এমন সিচুয়েশন নেওয়া যাবে না যেখানে আপনি হচ্ছে গিয়ে স্ট্রেসড হয়ে যাইতেছেন। সো এই জন্য চ্যালেঞ্জ, কাম অ্যান্ড কানেক্ট, যেটা বললাম আইসোলেটেড থাকা যাবে না, ইউ হ্যাভ টু মিট পিপল, কানেক্ট উইথ দ্য পিপল, কারণ এতে গাবা, সেরোটোনিন এই টাইপের হরমোনগুলো নিঃসরণ হয়, যেটাতে আপনার মুডটা স্ট্যাবিলাইজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রেস সিচুয়েশন থেকেও রিলিফ পাইতে পারেন। বা ইমোশনাল ডিসিশন নেন না, খুব বেশি রিয়াক্টিভ আচরণ করেন না। পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে, একই সিচুয়েশন দেখবেন, একজন বিজনেসম্যান লস করছে বা একজন স্টুডেন্ট পরীক্ষা খারাপ করছে, ওই স্টুডেন্ট দেখা যাবে যে ও আমার সাথেই তো এরকম হয়, আমি পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হয়, আমারই খালি লস হয়, আমার কপাল খারাপই। দিস ইজ রিয়াক্টিভ বিহেভিয়ার। আর যারা প্রোঅ্যাক্টিভ হয়, ঠিক আছে আমি এবার খারাপ করছি, নেক্সট টাইম আরও বেটার পরে ভালো রেজাল্ট করব, কোন কোন প্রশ্নগুলো বেশি আসে দেখি তো, খুঁজে দেখি, বা কার কাছে গেলে আমি পাবো,
যিনি বিজনেসে ফেল করছে, আচ্ছা আমার কোন স্ট্র্যাটেজিটা ভুল ছিল, যেটা আপনি একটু আগে বলছেন যে কোনো না কোনো জায়গায় তো অবশ্যই আমার গ্যাপ ছিল, এই জন্য আমার রেজাল্ট আসে নাই, সে প্রোঅ্যাক্টিভ হয়ে দেন রেজাল্ট খুঁজে বের করে। আর যারা রিঅ্যাক্টিভ হয় এরা নিজেদের ভাগ্যের দোষ, এদের আজকে বৃষ্টি বললো কাজ করতে মন চায় না। হ্যাঁ, ভাগ্যের দোষ, এনভায়রনমেন্টের দোষ, আজকে কেন বৃষ্টি হয়েছে, মেন্টর খারাপ, এজেন্সি খারাপ, এই খারাপ সেই খারাপ, আপনিই খারাপ, আপনি রিঅ্যাক্টিভ। আপনি যদি প্রোঅ্যাক্টিভ হইতেন দেন আপনি সলিউশন খুঁজে পাইতেন। কারণ সব কিছু তো 50-50, পৃথিবীতে কোন কাজটা আছে, ইভেন আমরা যে ভালো আমল করি এটারও তো গ্যারান্টি নেই যে আমরা জান্নাতে যাবো কিনা, যদি না আল্লাহ আমাদের ভালো আমলগুলো কবুল করে। সো পৃথিবীতে কোনো কাজে আপনি 100% শিওর না যে এই কাজে আপনি সাকসেসফুল হবেন কিনা। ইভেন আমাদের নেক আমলগুলো যদি আল্লাহ কবুল না করে, ওই যে অনেক একটা হাদিস এরকম ছিল, গোপন পাপের কারণে পসিবলি আল্লাহ নেক আমলগুলো থেকে তুলার মতো উড়াই দিবে, এরকম টাইপের। সো ওইখানেও তো আমরা শিওর না যে আমার আমলগুলো আল্লাহ কবুল করতেছে কিনা। আর ক্রিয়েটার ক্ষেত্রে সো ক্রিয়েটের ক্ষেত্রে হচ্ছে নতুন নতুন হ্যাবিট গঠন করতে হবে, যেগুলো আপনাকে হেলদি লাইফস্টাইল আসলে সাহায্য করবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, যাতে আপনার ব্রেইনটাও আসলে হেলদি থাকে। কারণ আপনার হেলদি লাইফস্টাইল গঠন করলে শুধুমাত্র আপনি ফিজিক্যালি যে হেলদি থাকবেন তা না, আপনার ব্রেইনও তখন হেলদি থাকবে। সো এই 4টা সি ম্যান্ডেটরিলি আপনার ফলো করতে হবে আপনার ব্রেইনকে ইয়াং রাখতে হইলে বা হেলদি রাখতে হইলে। সো আই হোপ এটা হচ্ছে অডিয়েন্সটা করবে। সো দ্যাটস মিন এক কথায় আমাদের যেই জিনিসটা চলে আসলো, যেটা আমি পডকাস্টের শুরুতে বলছিলাম, যে যদি আমি আমার ব্রেনকে কন্ট্রোলে আনতে পারি, যেটা আমরা আজকে প্রসেসিং থেকে অনেকটাই ধারণা পেলাম, ইয়েস, ব্রেনকে যদি কন্ট্রোলে আনতে পারি তবে আমরা আমাদের লাইফকে কন্ট্রোলে আনতে পারবো, আমরা আমাদের এনভায়রনমেন্টটা অনেকটা কন্ট্রোলে আনতে পারবো, আমরা আমাদের বিজনেসকেও কন্ট্রোলে আনতে পারবো। ইয়েস, তার মানে আলটিমেটলি ব্রেনটাই হচ্ছে আমাদের ফুল হোল লাইফের একটা স্টিয়ারিং বলা যায়, যেইটা ফিট তো এভরিথিং ইজ হিট। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজকে যারা দর্শক আপনারা পডকাস্টটা দেখতেছেন, এখান থেকে অনেক কিছু শেখার মতো ছিল, অনেক কিছু টেক নেওয়ার ছিল। আমার মনে হয় যে আমার আসলে বলা উচিত ছিল যে পডকাস্ট শুরু হওয়ার আগে আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন, তাহলে প্রত্যেকটা জিনিস নোট করতে পারতেন। আমরা অনেক কিছু স্টেপ বাই স্টেপ প্রসেসিং বলেছি। আমি আশা রাখবো এই পডকাস্টটা যাতে আপনি আরেকবার দেখেন, তাহলে আই থিঙ্ক প্রথমবার এক ফিল্টার থেকে দেখছেন, দ্বিতীয়বার যখন অনেকটা রিয়েলাইজেশন হয়েছে আপনার, এখন যখন আপনি এইটুক এস্টাবলিশ হয়ে গেছে যে ব্রেন ইজ দ্য মেন পার্ট অফ ইয়োর লাইফ, সো এখন আপনি আরেক ধরনের ফিল্টার থেকে ফুল পডকাস্টটা দেখা শুরু করবেন। সো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এরকম নতুন নতুন গেস্ট যারা আপনাদেরকে, আমাদেরকে এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে ভালো করে কাজ করে যাচ্ছে বা তাদের কারণে সমাজে একটা ইম্প্যাক্ট পড়ছে, এই ধরনের মানুষদেরকে আমাদের বিচটকে নিয়ে আসার জন্য, এবং প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা কীভাবে আসলে বিজনেসের অ্যালাইন হয়। আমরা শুধু ভাবি হয়তো বা ফানিলি বিজনেসের ম্যাটার, আমরা হয়তো ভাবি শুধু মোটিভেশন ফ্যাক্ট, আমরা হয়তো বা ভাবি যে শুধুমাত্র কিছু স্ট্র্যাটেজি থাকে বা কিছু অ্যাড রান থাকে যেগুলো করলে আমাদের বিজনেস ভালো চলে না। যেমন রিসেন্ট একটা পডকাস্টে আমরা শেয়ার করলাম ফিটনেস কীভাবে বিজনেসকে হেল্প করে, আজকে ব্রেন কীভাবে বিজনেসকে হেল্প করছে। প্রত্যেকটা জিনিসই কোনো না কোনোভাবে মানুষের সাথে আসলে কানেক্টিভ। তো একটা জায়গায় টিউনিং করলে আপনি দেখবেন লাইফের প্রত্যেকটা জায়গাতেও টিউনিং হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা পডকাস্টে, আরও সুন্দরভাবে আপনাদের লাইফটাকে গড়ে দেওয়ার লক্ষ্যে, আপনাদের সুন্দরভাবে বিজনেসটাকে করানোর লক্ষ্যে আমাদের এই পডকাস্টের জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।